আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস লাইভ এমসিকিউর আয়োজনে আরও একবার আপনাদের স্বাগতম। আজকে আমাদের অষ্টম ক্লাসে বিষয়ভিত্তিক ইংলিশ প্রিপারেশনের অষ্টম ক্লাসে আমি আপনাদের মেন্টর দিলরুবা ফাতিমা বৃষ্টি যথারীতি আপনাদের সাথে আছি। আজকে আমাদের টপিক হচ্ছে দুজন মডার্ন পোয়েট। আমরা আজকে পড়ব টি.এস. ইলিয়ট এবং ডব্লিউ.বি. ইয়েটস, দুজন অসাধারণ মডার্ন পোয়েটের খুব ভীষণ কঠিনই বলবো, কঠিন কতগুলো কবিতা নিয়ে, বিশেষ করে টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড এবং দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোর্ড, যেগুলো আসলে প্রত্যেকটি এক একটি ক্লাস ডিমান্ড করে। কিন্তু যেহেতু আপনাদের সংক্ষিপ্ত সময়ের ভেতরে এবং সংক্ষিপ্ত কাঠামোর ভেতরে ক্লাস, সো চেষ্টা করবো শুধু কি অংশগুলোকে অ্যানালাইসিস করার, খুব ডিটেলসে যাওয়ার সুযোগ নেই। অনুরোধ করব যদি সম্ভব হয়, অবশ্যই আপনারা 340 লাইনের এই কবিতা তো পড়তে পারবেন না, অন্তত যতটুকু ভেতরে সামারি অ্যানালাইসিস যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখান থেকেও আমি চেষ্টা করব ক্ল্যারিফাই করার। আর এরপরে আছে আমাদের ডব্লিউ.বি. ইয়েটসের কিছু চমৎকার কবিতা। এই কবিতাগুলো, ইয়েটসের কবিতাগুলো কিন্তু আপনারা যদি পড়ে নেন তাহলে ভালো হবে, কারণ ইয়েটসের কবিতা ওয়েস্টল্যান্ডের মতো এত বড় না, কিন্তু কবিতাগুলো খুব চমৎকার। পড়ে ফেললে লিরিক্যাল কোয়ালিটি আছে, মনেও থাকবে, ভেতরের অংশগুলো বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা শুরু করি। ক্লাস ওভারভিউ বা অন্য কিছুতে এত বেশি আলোচনা যাব না, সময় কম। সরাসরি টি.এস. ইলিয়টের বায়োগ্রাফিও প্রয়োজন নেই, আপনারা একটু রিডিং পড়ে যাবেন। থমাস স্টার্নস ইলিয়টের মূলত ওনার কবিতাগুলোর মধ্যে যে মডার্ন বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে কথা বলবো। ওয়েস্টল্যান্ড কিন্তু এত বড় কবিতা হওয়ার পরেও ইজরা পাউন্ডের অনুরোধে বলা যায় এর 2/3 লেংথই কিন্তু কেটে ফেলা হয়েছিল। তারপরে এই কবিতাটি এত বড় কেন, এবং এত বড় একটি কবিতার মধ্যে প্রথম যে আলোচনাটি করা হয় বা সমালোচনাটি করা হয় যে ওয়েস্টল্যান্ডের মধ্যে কোনো ইউনিটি নেই কেন। ওয়েস্টল্যান্ড মূলত বিশ্বযুদ্ধের পরে মানুষের মধ্যে যে ব্লিকনেস বা মডার্ন ওয়ার্ল্ডে মানুষের মধ্যে যে ফ্র্যাগমেন্টেড আইডেন্টিটি ক্রাইসিস, অ্যালিয়েনেশন এবং মডার্ন মানুষের যে ইনডিসিশন, প্রোক্রাস্টিনেশন এবং পারভার্টেড সেক্সুয়াল রিলেশনশিপ, মোরাল ডিগ্রেডেশন, রিলিজিয়াস ডিগ্রেডেশন, লস অফ ফেইথ অ্যান্ড হোপ এবং মানুষের মধ্যে এই যে বিচ্ছিন্নবাদিতা এবং হতাশাবোধ, সব কিছু নিয়ে কিন্তু ওয়েস্টল্যান্ড লেখা হয়েছে। দ্যাটস দ্য রিজন ওয়েস্টল্যান্ড ইজ নট ইউনাইটেড। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা হিডেন কোহেরেন্ট পাওয়া যায়। কীরকম? আমরা কিন্তু এখানে একজন সিঙ্গল বক্তাকে খুঁজে পাই, বক্তাকে টার্সিয়াস। এই ক্লাসিক্যাল অ্যালিউশনটাকে এই জন্য ব্যবহার করা হয়েছে যে টার্সিয়াস কিন্তু এমন একটি ক্যারেক্টার যিনি অভিশাপের ফলে নারীও ছিলেন, পুরুষও ছিলেন, চক্ষুমান ছিলেন, আবার সে সাথে অন্ধ হয়ে গেছেন। কিন্তু ফিজিক্যাল চোখ না থাকলেও তার মধ্যে কিন্তু প্রফেটিক আইস সেটা কিন্তু আছে। এই জন্য টার্সিয়াসের মতো একটা ক্যারেক্টারকে কিন্তু ওয়েস্টল্যান্ডে নিয়ে আসা হয়েছে। 5টি সেগমেন্টে বিভক্ত এই কবিতাটির মধ্যে মডার্ন মানুষের মডার্ন সময়ের যে বৈশিষ্ট্য, ওই সময় যে মোরাল, রিলিজিয়াস এবং পুরো পার্সপেক্টিভের যে ডিগ্রেডেশন, ব্লিকনেস, সবটাই কিন্তু মূলত দেখানো হয়েছে। এবং টার্সিয়াসকে ব্যবহার করা হয়েছে মিথোলজিক্যাল বিভিন্ন অ্যালিউশন এবং মিথোলজিকে ব্যবহার করা হয়েছে কেন? বোঝানোর জন্য, এবং মিথোলজির মাধ্যমে কানেক্ট করে ওয়েস্টল্যান্ডকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা একটা মাস্টারপিস এবং বলা যায় যে মডার্ন সময়ে এর থেকে বেশি আলোচনা সমালোচনা এখন পর্যন্ত অন্য কোনো কবিতাতে হয়নি। তো যাই হোক, এটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের পরে যে স্পিরিচুয়াল, কালচার এবং মোরাল যে আইসোলেশন মানুষের, সেটার উপরেই লেখা। কবিতাটি কিন্তু 5টি ভাগে বিভক্ত। 5টি ভাগকে একটু নামগুলো মনে রাখার চেষ্টা করবেন। 5টি ভাগের আলাদা করে, যেহেতু এটার কোনো কোহারেন্স নেই, আলাদা করে কোনো আপনি থিম বা গল্প পাবেন না, আলাদা করে ওভাবে মনে রাখার দরকার নেই। আপনার মনে রাখতে হবে মূল মেসেজটি, যে প্রত্যেকটি অংশের সেগমেন্টে আলাদা আলাদা মেসেজটা কি, এবং কোনো সেগমেন্ট কোনো স্পেসিফিক অংশ থেকে এসেছে সেটা কি। যেমন 5টি সেগমেন্ট কি? দ্য বারিয়াল অফ দ্য ডেড। বারিয়াল অফ দ্য ডেড এর মধ্যে কিন্তু একটা খুব ফেমাস কোটেশন আছে, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এ গেম অফ চেস, দ্য ফায়ার সারমন, এখানে কিন্তু রিলিজিয়াস একটা অ্যালিউশন আছে। ডেথ বাই ওয়াটার, ওই সময় যে একজন ফিনিশিয়ান নাবিকের মৃত্যু নিয়ে কথা হয়েছে, ওনাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। হোয়াট দ্য থান্ডার সেইড, এবং এই প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা করে সোসাইটির কোন কোন অংশগুলোর ব্লিকনেসকে রিপ্রেজেন্ট করছে সেটাকে আমাদের ওয়েস্টল্যান্ডের মধ্যে দেখতে হবে। এখন এটার নাম ওয়েস্টল্যান্ড কেন? ওয়েস্টল্যান্ড বলতে মূলত ওই সময়ে শুধু লন্ডন বা
বা ইংল্যান্ড না, বরঞ্চ গোটা পৃথিবীটাকে ওয়েস্টল্যান্ড হিসেবে দেখানো হয়েছে। ওয়েস্টল্যান্ড মানে কি, যেটা আবর্জনায় পরিপূর্ণ, যেখানে নতুন কিছু স্প্রাউট হয় না। এবং ওয়েস্টল্যান্ড এমন একটা জায়গা যেখানে মানুষের মধ্যে কোনো রিক্রিয়েশন হচ্ছে না, রিপ্রোডাকশন হচ্ছে না। রিপ্রোডাকশন কেন হচ্ছে না? ওয়েস্টল্যান্ডে কিন্তু সেক্সুয়ালিটি খুব প্রমিনেন্ট একটা থিম, কিন্তু এখানে মানুষের মধ্যে সম্পর্কটা মেকানিক্যাল, মানুষের মধ্যে হলিনেস নেই, মানুষের মধ্যে ফেথ নেই। দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিকাম ব্যারেন, এবং এটা ব্যারেন হয়ে গেছে, এটা ওয়েস্টেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই ইটস ওয়েস্টল্যান্ড। এখানে মানুষের হিউম্যান রিলেশনশিপ খুব ভয়েড, মানুষের মধ্যে কোনো সম্পর্ক নেই, সোসাইটি উপরের ক্লাস নিচের ক্লাসের মধ্যে কোনো সম্পর্ক নেই, সবখানে এক ধরনের হতাশাবোধ, সব কিছু নিয়ে কিন্তু ওয়েস্টল্যান্ড। এবং শেষে কিন্তু ফিশার কিং এর মিথোলজিক্যাল গল্পের মাধ্যমে এবং 3টি সংস্কৃত দত্তা এবং দম্যতা, এগুলোর মাধ্যমে কিন্তু একটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছে। মডার্ন এবং পোস্ট মডার্নের যে পার্থক্য, যে একটা সামান্য সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো 5টি অংশের নাম মনে রাখবেন: দ্য বারিয়াল অফ দ্য ডেড, গেম অফ চেস, দ্য ফায়ার সার্মন, ডেথ বাই ওয়াটার অ্যান্ড হোয়াট দ্য থান্ডার সেড। এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, ওয়েস্টল্যান্ডের 5টি সেগমেন্টের নাম কি, বা কটি সেগমেন্টে ভাগ করা আছে, কি নিয়ে লেখা হয়েছে, কবে লেখা হয়েছে, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1-এর, এবং কি নিয়ে টপিকটা লেখা হয়েছে। ওয়েস্টল্যান্ডের সাথে যতগুলো কিওয়ার্ড, মোরাল ডিগ্রেডেশন, রিলিজিয়াস ডিগ্রেডেশন, মডার্ন লাইফ, সব কিছু কিন্তু চলে আসে। ওয়েস্টল্যান্ড নিয়ে আমরা আগে আলোচনা করব, আর দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোক পরে করবো, কারণ আমরা যখন মডার্ন টাইমটাকে বুঝবো, মডার্ন টাইমের মধ্যে মডার্ন ম্যান কীরকম হবে অটোমেটিক বুঝে যাওয়া যাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ লিটল বিট ইজিয়ার পয়েম, দ্যাটস ওয়াই আমরা ডিফিকাল্ট নিয়ে আগে আলোচনা করব। ইন দ্য বারিয়াল অফ দ্য ডেড, একটু রিডিংই পড়ছি। In the Burial of the Dead, Eliot portrays the barrenness of both nature and human spirit, juxtaposing spring's promise of renewal with a sense of decay. প্রথমে কি, বারিয়াল অফ ডেড। বারিয়াল অফ ডেডে কি বোঝা যায়? মনে হয় যে কোনো কিছুকে চাপা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু খুব উল্টো একটা কথা। এখানে বলা হচ্ছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। ওয়াই? এপ্রিল তো একটা স্প্রাউটের সময়, নতুন প্রাণের রিজেনারেশনের সময়, কিন্তু এটা একটা ওয়েস্টল্যান্ড, এবং ওয়েস্টল্যান্ডের মতো জায়গায় নতুন কোনো প্রাণ তৈরি হচ্ছে না, এবং এখানে নতুন কোনো সম্ভাবনার উদয় হওয়া মানুষের জন্য হতাশাজনক, মানুষের জন্য ক্রুয়েলিটি প্রদর্শন করে। কারণ ওই সময় যে মানুষ, তাদের মধ্যে কোনো রিপ্রোডাকশনে, কোন ক্রিয়েটিভ কাজ করার কোনো আগ্রহ নেই। এই জন্য নেচারের এই চেঞ্জটা তাদের জন্য একটা ক্রুয়েলিটি প্রদর্শন করে। এটা এমন একটা সময় যখন লাইলাক ভূমি থেকে ফুরে উপরে ওঠে, এবং এই জিনিসটা মানুষকে তাদের যে ব্যারেননেস, তাদের যে ইনফার্টালিটি, তাদের যে সেক্সুয়াল পারভার্টিটি, এগুলোকে মনে করায়। দ্যাটস ওয়াই এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, অ্যান্ড দ্যাটস দ্য মূল থিম অফ বারিয়াল অফ দ্য ডেড, যে প্রকৃতির রিজেনারেশন, প্রকৃতির সম্ভাবনা। ওয়েস্টল্যান্ডের মতো জায়গায় মানুষের মধ্যে একটা ক্রুয়েলটি, কারণ মানুষ এত বেশি অর্থহীন সময় জীবনযাপন করছে ওখানে, যে কোনো ধরনের নতুন রেনেসা, রিজেনারেশন, রিবার্থ তাদের জন্য এক ধরনের থ্রেট, এবং তাদের মধ্যে এই জিনিসগুলো নেই। পরের অংশটা কি? প্রথমটা গেল, একটু মনে রাখার চেষ্টা করবেন একটা একটা করে, যদি সম্ভব হয় ওয়েস্টল্যান্ডের ইনফরমেশনগুলো একটু টুকে টুকে খাতায় টুকে টুকে চিট করে করে করার চেষ্টা করবেন। এ গেম অফ চেস, এটা কি এক্সপ্লোরস এ personal and societal conflicts focusing on relationship marked by tension, disillusionment, sexual frustration. সেক্সুয়ালিটি নিয়ে অনেক বেশি কথা কিন্তু ওয়েস্টল্যান্ডে হয়েছে, কারণ এখানে অনেক ধরনের সম্পর্ক দেখানো হয়েছে, এবং দেখানো হয়েছে যে সেক্সুয়ালিটি যে ব্যাপারটা ছিল ন্যাচারাল, অ্যান্ড ইটস আ ওয়ে টু রিপ্রোডিউস, ইটস আ ওয়ে টু ইভ্যালুয়েশন, কিন্তু এখানের মধ্যে এই জিনিসটা মেকানিক্যাল, পারভার্টেড। এবং আমরা গেম অফ চেসের মধ্যে কি দেখি? গেম অফ চেসের মধ্যে কিন্তু ভয়ঙ্কর কিছু চিত্র আছে। কীরকম? যেখানে এক জায়গায় ড্রয়িং রুমে একদম হাই ক্লাসের মানুষ গেম খেলছে, চেসে গেম খেলছে, ভেতরের রুমে তার ছেলের বউ র্যাপ্ট হচ্ছে, সে জানে না। তো হিউম্যান রিলেশনশিপ কতটা পারভার্টেড হয়ে গেলে, কতটা ইনডিফারেন্ট হয়ে গেলে, এবং ওই সময় মানুষের মোরাল ডিগ্রেডেশন কতটা নিচে নামলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। এবং এখানে কিন্তু গেম অফ চেসে দুটো সোশ্যাল ক্লাসকে দেখান, উপরের স্তরের মানুষ এবং নিচের স্তরের মানুষ, এই দুটোর মাধ্যমে এবং চেসের মাধ্যমে এই জিনিসটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, যে মোরাল যে ডিগ্রেডেশন এবং সেক্সুয়াল পারভার্সন বা সেক্সুয়ালিটি ইউজড অ্যাজ এ কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, এটাও কিন্তু এখানে গেম অফ চেসের মধ্যে দেখানো হলো। তাহলে গেল আমাদের 2 নম্বরটা। এবার আসা যাক 3 নম্বরটা, দ্য ফায়ার সার্মন। ফায়ার সার্মন কিন্তু রিলিজিয়াস সেন্ট অগাস্টিন থেকে
একটু ভুল হতে পারে, একটু ক্ল্যারিফাই করে নেবেন আপনারা। যতদূর সম্ভব সেন্ট অগাস্টিনের ফার্স্ট সারমন থেকেই এই নামটি থেকে নেওয়া হয়েছে। ইট ডিপিক্টস মোরাল করাপশন, আরবান ডিকে অ্যান্ড দ্য এমপ্টিনেস অফ মডার্ন লাইফ হাইলাইট উইথ হিউম্যান অ্যালিয়েনেশন। এখন টু বি ফ্রাঙ্ক, শুধু ফার্স্ট সারমনে না, মোটামুটি সবখানেই কিন্তু মোরাল করাপশন, আরবান ডিকে এবং টেম্পটেশন চলে এসছে। এবং ফার্স্ট সারমনের মধ্যে কিন্তু যথারীতি সেক্সুয়ালিটিকে খুব পারভার্টেড ওয়েতে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে কিছু টেমস নদী, মানে টেমস নদীতে কিছু রমণী যারা হচ্ছে এটাকে জীবিকা হিসেবে নেন, আবার কিছু হোমোসেক্সুয়াল মানুষকে দেখানো হয়েছে, এবং দেখানো হয়েছে যে এই সময়ে মানুষ লাস্টের আগুনে পুড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইটস ফার্স্ট সারমন। এবার আসা যাক ডেথ বাই ওয়াটার। আসলে এটাকে আলাদা আলাদা করে ভাগ করা যায় না, কারণ এগুলো খুব ফ্র্যাগমেন্টেড। ওয়েস্টল্যান্ডে এটা কিন্তু বৈশিষ্ট্য, এটা কোনো রাইটিং স্টাইল যখন আপনারা অ্যানালাইসিস করবেন, ইটস ফ্র্যাগমেন্টেড। ওনাকে মানে উনি এমনভাবেই লিখেছেন যাতে এটাকে মনে হয় বিক্ষিপ্ত, কারণ ওই সময়টাই বিক্ষিপ্ত, এই জন্য লেখার স্টাইলটাও বিক্ষিপ্ত। তারপর উনি আবার কাটাকাটিও করেছেন, 2/3 অংশ বাদও দিয়ে দিয়েছেন। ফলাফলস্বরূপ ভেতরে যে কোহেরেন্স ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু এটার ইম্পর্টেন্সটা বা লিটারারি ওয়ার্ডটা আরও বাড়িয়ে দিয়েছে। Death by water symbolizes the inevitability of death and the transience of human endeavor. ওখানে কিন্তু ফিনিশিয়ান যে নাবিকের মৃত্যু, এবং তাকে উদ্ধার করার কারো কোনো আগ্রহ নেই। এই যে মানুষের জীবন মৃত্যুর যে ইনএভিলিবিলিটি, যে এটা হবেই, এবং সেই সাথে হিউম্যান এক্সিস্টেন্সের যে গুরুত্বহীনতা, এই জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে। In What the Thunder Said, Eliot moves towards spiritual reflection, redemption and renewal through self-awareness and engagement. এখানে কিন্তু ফিশার কিং এর ব্যাপারটা চলে এসছে। ওখানে মূলত ফিশার কিং এবং সেই সাথে বিবলিক্যাল রেফারেন্সও এসেছে, এবং সংস্কৃতের কিছু ইলিউশন এসছে, এবং সংস্কৃতের সাথে এবং বুদ্ধিস্ট রিলিজিয়াস অ্যালিউশনও এখানে কিছু আনা হয়েছে। আমরা কিন্তু জানি ইলিয়ট কিন্তু খুব বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, এবং ওনার এই বিষয়গুলো সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল, এটা কিন্তু উনি এখানে নিয়ে এসেছেন। তো ফিশার কিং এর মিথোলজি নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হু ইজ ফিশার কিং, হোয়াট ওয়াজ হিজ সিন, হোয়াট ওয়াজ হিজ পানিশমেন্ট, এবং ফিশার কিং এর যে লিসনটা কার থেকে নিয়ে আসা হয়েছে, কোন দুটো বই থেকে নিয়ে আসা হয়েছে, গোল্ডেন বাউ অ্যান্ড দ্য রিচুয়ালস অফ টু রোমান্স, এই দুটো বই, এবং ফিশার কিং এর সালভেশনটা কীরকম হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো মিথোলজি কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা অংশ। ফিশার কিং এর মিথোলজি সম্পর্কে আগেই বলে নিই, ছোট করে জাস্ট স্টোরিটাই বলছি, যে ফিশার কিং হচ্ছেন এমন একজন কিং যে একই রকম এরকম সেক্সুয়ালিটি, পারভার্টেড সেক্সুয়ালিটির মধ্যে এঙ্গেজ ছিল, এবং তার পাপ, তার বাকি যে সৈনিক তাদের মধ্যেও একই জিনিস ছিল। ফলাফলস্বরূপ কি হয়েছে, পুরো দেশটা পাপে পরিণত হয়েছিল, সে অসুস্থ হয়ে গেছে, এবং তার অসুস্থতা তাকে প্যারালাইসিস করে দিয়েছে, তাকে ইম্পর্টেন্ট করে দিয়েছে, কারণ আঘাতটা ছিল তার থাইয়ে। সো ফলাফলস্বরূপ কি হয়েছে, তার রাজার পাপে রাজ্য ব্যারেন হয়ে গেছে। এখানে পশু পাখির মধ্যেও কোনো নতুন প্রাণের তৈরি হয় না, কোনো কিছু জন্মায় না, এবং এই ধরনের একটা জায়গার ভেতরে স্যালভেশন কিভাবে আসতে পারে, এই যে লাস্টে যে স্যালভেশনের কথা হলো, স্যালভেশন আসতে পারে যে কিং এর একজন নাইট আছেন, ওই নাইট যদি একটা স্পেসিফিক কাজ করেন, একজন চ্যাপেলে যান এবং ওখান থেকে এই জিনিসটাকে পৌঁছে দেন, এই হিরোইক কাজটি যদি করতে পারেন, তাহলে রাজ্য আবার স্যালভেশনটা পাবে। তো এখানে আবার এটাও বলা হয়েছে যে একটা স্পেসিফিক চ্যাপেলের নানদের এক্সপ্লয়েট করেছিল তার সৈনিকরা, ফিশার কিং এর সৈনিকরা, এটারও শাস্তি পাওয়া হয়েছিল। সো এই রিডেমশনটার মাধ্যমে, মানে যখন এই ধরনের পারভার্টেড আচরণ করা হয়, আচরণ করার ফলে ওই অংশটার মধ্যে ওই ল্যান্ডটা কিন্তু ওয়েস্ট হয়ে যায়, ওটা ব্যারেন হয়ে যায়, এবং ওটাকে চেঞ্জ করতে হলে হিরোইক ডিডের মাধ্যমে, কোন হিরোইক ডিড এটা ইম্পর্টেন্ট না, হিরোইক ডিডের মাধ্যমে এটাকে সালভেশন করতে হবে, একজন নাইটকে যেতে হবে, ফলেন স্টেটটাকে তুলতে হবে। তো এই জন্য এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে, এবং সংস্কৃত ইলিউশন ব্যবহার করা হয়েছে দা তিনটা দত্তা দাভাম দমিয়াতা, মানে কি টু স্যাক্রিফাইস, নিজের ভেতরের যে বাজে অংশগুলো সেগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে সেলফলেস হতে হবে, রেস্ট্রেইনড হতে হবে, দমিয়াতা, এবং সেই সাথে কি মার্সিফুল হতে হবে। এই যে মোরাল লেসনটা, যে মোরাল ডিগ্রেডেশনের বিপরীতে মোরাল লেসনটা, সেটাও কিন্তু উনি বলে দিয়েছেন।
তো এখানের মধ্যে মিথোলজিক্যাল অ্যালিউশনটা এবং সেই সাথে পার্সোনাল মিথোলজিক্যাল অ্যালিউশনে কিন্তু মিথোলজিক্যাল অংশ কিন্তু ইলিয়ট তৈরি করে ফেলেন। তো যাই হোক, এবার আবার কবিতার মধ্যে চলে আসি। দ্য পয়েমস স্টাইল ইজ হাইলি ফ্র্যাগমেন্টেড, পুরোটা একদম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনে হয় যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, একদম জাক্সটাপোজিশনের মতো। এই টেমস নদীতে আছে, পরবর্তীতে আবার ঘরের মধ্যে চলে গেছে। এই আমরা দেখছি পাবের মধ্যে একজন ড্রিঙ্ক করছেন বা টাইপিস্ট গার্ল টাইপ আপ করে আসার পরে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার হঠাৎ করে পরের অংশের মধ্যে চলে যাচ্ছে এমন একজন রানীর কাছে যার 31 বছর বয়স, কিন্তু তার স্বামী তার প্রতি এখন আর আগ্রহী না। তো এই ধরনের যে সোসাইটির বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশটা, যার ফলে সোসাইটির বিচ্ছিন্নতা বোঝানো, এই জন্য এই কবিতার স্টাইলটা কিন্তু ফ্র্যাগমেন্টেড। ইট এমপ্লয়িং ফ্রি ভার্স, এবং এই ধরনের ফ্র্যাগমেন্টেড অংশে সাধারণত কোনো লিরিক্যাল প্যাটার্ন থাকে না, এটা ফ্রি ভার্স হয়ে যায়, অটোমেটিক আপনারা মনে রাখতে পারবেন। সো যদি স্টাইলিস্টিক ফিচার আসে কি, ইটস ফ্র্যাগমেন্টেড উইথ ফ্রি ভার্স। অ্যাব্রাপ্ট শিফটস ইন স্পিকার, এবং স্পিকার কিন্তু খালি চেঞ্জ হচ্ছে, এগুলো প্রত্যেকটা স্টাইলিস্টিক ফিচার। স্টাইলিস্টিক ফিচারের প্রশ্ন আসলে সেগুলো খেয়াল করবেন। মাল্টিপল পার্সপেক্টিভ, এক একজনের কাছ থেকে দেখছে, যেমন আমরা দেখি যে হাত দেখেন যে গণক এরকম লেডি, অ্যারিস্টোক্রেটিক লেডি একজন, তিনি তার প্রেমিককে সুখী করার চেষ্টা করছেন, কিন্তু তিনি একভাবে কথা বলছেন, প্রেমিক একভাবে কথা বলছে, কমিউনিকেশন হচ্ছে না, এই যে ল্যাক অফ কমিউনিকেশন। এবং সবার শেষে সে যে বয়ফ্রেন্ড সে বলছে, আই থিঙ্ক উই আর ইন এ র্যাটস অ্যালি হর দ্য ডেড ম্যানস লস্ট দেয়ার বোন, আমরা এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছি যেখানে কোনো আশা নেই। সো এই পার্সপেক্টিভগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, উঁচু ক্লাস থেকে যাচ্ছে নিচের সোসাইটি, নিচের ক্লাসে যাচ্ছে, ইউজিনিটসের মতো একজন হোমোসেক্সুয়ালকে দেখছি, আবার টেমস নদীর রূপজীবনী রমণীদের দেখছি, এরকম পার্সপেক্টিভগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো সোসাইটিকে বোঝানোর জন্য। অ্যান্ড ওয়াইড এরিয়া অফ লিটারারি, রিলিজিয়াস অ্যান্ড মিথোলজিক্যাল অ্যালিউশন, এটা কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। তার মানে পুরো এই লাইনগুলোর মধ্যে স্টাইলিস্টিক পুরো ফিচারটা কিন্তু কভার হচ্ছে। এটা ফ্র্যাগমেন্টেড, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, মাল্টিপল পার্সপেক্টিভ, স্পিকার চেঞ্জ হচ্ছে, প্রচুর অ্যালিউশনের ব্যবহার হচ্ছে। ইলিয়ট ইউজেস ভিভিড ইমেজারি অফ ড্রাউট, ডেথ অ্যান্ড ডিকে অফ সিম্বলাইজিং স্পিরিচুয়াল ব্যারনেস, এবং এটার মধ্যে কিন্তু ওই যে মিথোলজিক্যাল ফিশার কিং এর মাধ্যমে কিন্তু ব্যারনেস দেখানো হচ্ছে, এবং এটার মধ্যে ড্রাউট এবং ফেমিন অনেক বেশি দেখানো হচ্ছে। যে ওয়েস্টল্যান্ডও একই রকম, এটা ড্রাউটের সাফার করছে, এটা ব্যারেন, এবং এখানে কিছু হয় না। The voices of different culture and times intermingle, reflecting the universality of human despair. এবং irrespective of caste, irrespective of class, রেস, সবকিছু মিলে হিউম্যান সাফারিংটা কিন্তু এটা প্রমিনেন্ট অংশ। Despite its bleakness, the poem hints at the possibility of regeneration and hope through reflection, spiritual awakening and the recognition of human responsibility. এই অংশটা সরাসরি ওই যে বললাম ফিশার কিং এর নাইট আসবে, কাজ করবে, সেলিব্রেশন করবে, সেটার মাধ্যমে কিন্তু শেষ হয়েছে। মানে কবিতাটা শুরুটা খুব মেলাঙ্কলি ব্লিক, কিন্তু শেষে কিন্তু একটা হোপ অফ রিফ্লেকশন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, এগুলোর মাধ্যমে কিন্তু কবিতাটা শেষ হয়ে গেছে। এবং এই পুরো কবিতার মধ্যে অ্যাংজাইটি, ওই সময়ের মেন্টাল ট্রমা, হিউম্যান রিলেশনশিপের ভয়েডনেস এবং মেকানিক্যাল রিলেশনশিপ, সেক্সুয়াল পারভার্টনেস, অ্যালিয়েনেশন, আইডেন্টিটি ক্রাইসিস এবং মোরাল ডিগ্রেডেশন, রিলিজিয়াস ডিগ্রেডেশন এবং সোসাইটিকে পুরোপুরি বিচ্ছিন্নভাবে দেখা, এই পুরো অংশটা কিন্তু চলে আসে। তাহলে প্রমিনেন্ট থিমগুলো এই আলোচনার মধ্যে অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল ডিসোলেশন, মানে পুরো জায়গাটায় সোসাইটি যেহেতু ফ্র্যাগমেন্টেড, স্পিরিচুয়ালিটি, ফেথ কিছুই নেই। ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিসোলিউশনমেন্ট, কবিতা ফ্র্যাগমেন্টেড, অংশগুলো ফ্র্যাগমেন্টেড, এবং সবগুলো মানুষ যে কল্পনার মধ্যে যাচ্ছে, বাস্তব জীবনে এসে আঘাত পাচ্ছে। ডেথ অ্যান্ড ডিকে, এখানে পুরো এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, কর্পসের মতো এরকম ইমেজারি কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। এলিয়েনেশন অ্যান্ড আইসোলেশন, প্রত্যেকটা মানুষ এখানে আলাদা আলাদা বিচ্ছিন্ন। আমরা দেখছি যে এক্সিকিউটিভকে, ইউজিনিটসকে হোমস খুঁজতে হচ্ছে কোথায়, হোটেল বয়দের মাধ্যমে, কারণ তার কোনো রিলেশনশিপ নেই। কিংবা টাইপিস্ট গার্ড সারাদিনের ক্লান্তির পরে যার সাথে বয়ফ্রেন্ডের সাথে কোনো মেন্টাল সম্পর্ক তৈরি করতে পারছে না, তারা দুজন বিচ্ছিন্ন, মেকানিক্যাল একটা সম্পর্কের পরে দুজন আলাদা হয়ে যাচ্ছে। কিংবা লিল যে এতগুলো সন্তানের মা, সে তার ভয় পাচ্ছে কি তার বিগত যৌবনের জন্য এখন সে আর তার স্বামীর কাছে জনপ্রিয় থাকবে না, এবং আরেকজন মিস্ট্রেস সে নিতে যাচ্ছে। এই যে সবগুলো মানুষ আলাদা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। রিডেমশন অ্যান্ড হোপ, এবং সবার শেষে রিডেমশন এবং হোপ দিয়ে শেষ হয়েছে। এবং ডেথ এবং রিবার্থের কথা তো বারবার অটোমেটিক চলে আসবে। স্টাইলিস্টিক ফিচারগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে কথা হয়ে গেছে, যে মডার্নিস্টিক স্টাইল সেটা কি ফ্র্যাগমেন্টেড, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, এবং এটা কোনো কোহেরেন্স নেই, আলাদা আলাদা মনে হচ্ছে। ফ্র্যাগমেন্টেশন, ফ্রি ভার্স, অ্যালিউশন অ্যান্ড ইন্টার টেক্সচুয়ালিটি, যে বললাম বিভিন্ন বিভিন্ন সংস্কৃত, কখনো
গ্রিক মিথোলজি, টার্সিয়াসের অংশটা যেরকম, আবার ক্লাসিক্যাল অ্যালিউশন, এগুলো কিন্তু আনা হয়েছে। ইমেজারি আর সিম্বলিজম, এই যে পুরো ব্লিক ইমেজারি, মৃত্যু, ধ্বংস, মনে হচ্ছে আগুন লেগে গেছে নদীর বুকে, নদীর নিচে মৃত্যু, এসব স্ট্রং ইমেজারি এবং ব্ল্যাক ইমেজারি কিন্তু বেশি ব্যবহার করা হয়েছে। মাল্টিপল পার্সপেক্টিভ অ্যান্ড ভয়েস, কারণ বিভিন্ন মানুষকে নিয়ে কথা বলা হয়েছে। আয়রনি এবং ইলিউশিভ আচরণ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা ইম্পর্টেন্ট, সেটা দেখি। হুইচ লিটারারি টেকনিক বেস্ট ডিসক্রাইবস ইলিয়র্স ইউজ অফ অ্যাব্রাপ্ট শিফট ইন স্পিকার, টাইম অ্যান্ড প্লেস, ফ্র্যাগমেন্টেশন? In the Westland, what does the recurring image of water primarily symbolizes? Death by water. ওটা একটু খেয়াল রাখবেন। Death and potential spiritual renewal. তো death by water যেহেতু কবিতাটাই আছে, ডেথের সাথে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। Eliot's frequently use of literary, mythological and religious references is an example of allusion and intertextuality. Allusionের ব্যবহার কিন্তু ইলিয়টের মধ্যে অনেক বেশি হয়। ওনার কবিতার এসে যারা পড়েছেন, ওনার রাইটিং স্টাইল তো আপনারা জানেন যে খুব সাবজেক্টিভ না অবজেক্টিভ। সো এই ধরনের অ্যালিউশন বা নলেজ শো করার কিন্তু ব্যাপারটা অনেক বেশি থাকে। দ্য পোয়েমস স্ট্রাকচার ডিভাইডেড ইন্টু 5 সেকশন মোস্ট ক্লিয়ারলি রিফ্লেক্টস মডার্নিস্ট ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড থিমেটিক প্রোগ্রেস। এটা মূলত সোসাইটি ফ্র্যাগমেন্টেশন বোঝানোর জন্যই হয়েছে। দ্য ফ্রেজ আনরিয়েল সিটি ইন দ্য পোয়েম প্রাইমারি রিপ্রেজেন্টস দ্য এলিয়েনেশন অ্যান্ড মোরাল এমটিনেস অফ মডার্ন লন্ডন। মূলত সেটিংটা লন্ডন, কিন্তু এটার ইউনিভার্সালিটি সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ হিসেবে ব্যবহার করা যায়। দ্য শিফট বিটুইন মাল্টিপল ভয়েসেস অ্যান্ড পার্সপেক্টিভ ইন দ্য ওয়েস্টল্যান্ড ইন্ডিটেড রিফ্লেক্ট কালেকটিভ হিউম্যান ডিসপায়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স। যাই হোক, একই কথা কিন্তু বারবার আসবে, ব্লিকনেস, একই কথা। এবার স্টাইলিস্টিক ফিচার নিয়ে একটা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য পোয়েমস ট্রিটমেন্ট অফ টাইম, নন লিনিয়ার, ইন্টারওয়েভারিং, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার? এবং এই যে জাক্সটাপোজিশন, এই এখান থেকে কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে, যেমন টার্সিয়াসের মতো, টার্সিয়াস অন্ধ, টার্সিয়াস বর্তমান, অতীত, মাঝখানে সবকিছুর মধ্যে যেমন ঘুরে বেড়াচ্ছে, টাইমটাকে এভাবে কিন্তু নেওয়া হয়েছে। ইলিয়টস টোন ইন দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ পেসিমিস্টিক, আয়রনিক অ্যান্ড রিফ্লেক্টিভ। পেসিমিস্টিক তো থিম থেকে অটোমেটিকই বোঝা যায়। দ্য ফাইনাল সেকশন, হোয়াট দ্য থান্ডার সেড, সিগনিফাইজ পসিবিলিটি অফ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল রিজেনারেশন। ওয়েস্টল্যান্ডের এই শেষে কিন্তু একটু হোপ দিয়ে শেষ হয়েছে। সো যখন আমরা হোয়াট দ্য থান্ডার সেড হবে, তখন একটু রিজেনারেশনের কথা চলে আসবে। ইলিয়টস ইউজ অফ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, কোটেশন অ্যান্ড কালচারাল রেফারেন্সেস মেইনলি ডেমনস্ট্রেট কালচারাল ফ্র্যাগমেন্টেশন, ইউনিভার্সালিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। মূলত লন্ডনে লেখা হলো এই যে সংস্কৃত, বুদ্ধি এবং সেই সাথে ক্লাসিক্যাল অ্যালিউশনগুলো নিয়ে আসা হয়েছে সবকিছু ইউনিভার্সালিটির জন্য। এবার একটা চমৎকার কবিতা, অন্তত আমার খুব পছন্দের কবিতা, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এটাকে বলা যায় যে মডার্ন হেমলেট। এবং কবিতার মধ্যে কিন্তু আমরা দেখি যে লাভ সং অফ আলফ্রেড প্রুফক, যে লাভ সং কখনো লাভ হয়নি, প্রুফোর্ড কিন্তু নিজেই নিজেকে একবার হেমলেটের মতো তুলনা করছে, যে হেমলেটের মতো সে সবসময় প্রোক্রাস্টিনেশন, ইনডিসিশনে ভুগছে, করবো কি করবো না, হবে কি হবে না। ওখানে ছিল টু বি আর নট টু বি, এখানে হবে ডু আই ডিয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, ডু আই ডিয়ার, করবো, আমার কি করার ক্ষমতা আছে। এখানে আরও বাজে অবস্থা, সে নিজেকে ভীষণভাবে ডিভ্যালুয়েশন করে। সো এই কবিতাটাকে কিন্তু মডার্ন ম্যানের যে প্রবলেম, মডার্ন ওয়ার্ল্ড পেয়েছে, এবার মডার্ন ম্যানে যে মানুষগুলো এলিয়েনেটেড, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, যারা কমিউনিকেট করতে পারে না, যারা হতাশ, তাদের যে ভেতরের ইনার মনোলগটা, সেটা কিন্তু এটা ড্রামাটিক মনোলগ ফরম্যাটে লেখা। কারণ আমরা দেখি যে প্রুফওয়ার্ক নিজে কথা বলে যাচ্ছে, মনে হয় যে কেউ একজন শুনছে। আবার সেই সাথে এটাকে ইন্টেরিয়র মনোলগ বা ইনার মনোলগও বলা যায়, কারণ পুরো কথাটা কিন্তু ভেতর থেকে, এবং এখানে কিন্তু কোনো ইনসিডেন্ট না, বরঞ্চ ভেতর থেকে কথা হচ্ছে, ভেতরের ফিলিংসগুলো হচ্ছে, কল্পনা হচ্ছে। এবং সবার শেষে, এবং এটা কিন্তু খুব প্যারাডক্সিক্যাল একটা টাইটেল, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোর্ক। কিন্তু লাভ সং এর লাভ কখনো হয়নি, সে যে মানুষটাকে ভালোবাসে তার কাছে সে অ্যাপ্রোচই করতে পারেনি। সো এটা খুবই প্যারাডক্সিক্যাল। এবং সবার শেষে দেখি সে কল্পনার মধ্যে আশ্রয় নিয়ে সোলাস খোঁজে হায়াসিন গার্লের কাছে। তো যাই হোক, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোর্ক ইজ এ মডার্নিস্ট ইন্টেরিয়র মনোলগ দ্যাট এক্সপ্লোরস দ্য ইনার থট, অ্যাংজাইটি, ইনডিসিশন অফ ইটস প্রোটাগনিস্ট। এখন অ্যাংজাইটি, ইনার থট, ইনডিসিশন, অ্যালিয়েনেশন, এগুলো সব হচ্ছে মডার্ন ম্যানের কোয়ালিটি। তো আপনারা মডার্নিজম সম্পর্কে, লিটারারি থিওরি সম্পর্কে যেহেতু পড়েছেন, ওটার সাথে কানেক্ট করলে অটোমেটিক বুঝে যাবেন এটা থিম কি হতে পারে ওয়েস্টল্যান্ড এবং জে আলফ্রেড প্রুফোর্কে। The poem presents a fragmented and introspective view of urban life, reflecting the alienation, spiritual desolation of modern world. এই সবগুলো কিওয়ার্ড মনে রাখার চেষ্টা করবেন। প্রথম কথা, ওয়েস্টল্যান্ড এবং জে আলফ্রেড প্রুফোর্ক দুটোই কিন্তু ফ্র্যাগমেন্টেড।
পার্সপেক্টিভ অফ আরবান লাইফ নিয়ে মূলত কাজ হবে, নেচার নিয়ে হবে না, কারণ নেচার যেখানে আসে সেখানে একটা পজিটিভিটি চলে আসে। এবং অ্যালিয়েনেশন, স্পিরিচুয়াল ডিসোলেশন, এগুলো হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডের যে বৈশিষ্ট্য, এগুলো চলে আসবে। Prufrock is a middle-aged man who feels socially inadequate, emotionally isolated and chronically self-conscious. প্রুফওয়ার্কের মধ্যে আমরা কিন্তু ফিজিক্যাল কিছু বর্ণনা ওর মাধ্যমে পাই যে সে একটু মধ্যবয়স্ক মানুষ, হাত পাগুলো একটু বেশি শুকনো, চুলের দেখা কমে গেছে, এবং এই সব কিছু তাকে নিজের ব্যাপারে আরো সংকুচিত করে রাখে। তো সাধারণত মানুষ যখন কাউকে ভালোবাসে এগুলো এত বেশি ম্যাটার করে না, কিন্তু সে নিজের কাছে সংকুচিত, বলতেই পারছে না। তো এই ইনডিসিশনটাই হচ্ছে মডার্ন মানুষের কোয়ালিটি। দ্য পোয়েম ওপেন্স উইথ অ্যান এপিগ্রাম ফ্রম ডান্টেস ইনফার্নো সাজেস্টিং আ জার্নি দ্যাট দ্য প্রোটাগনিস্ট সাইকি অ্যান্ড প্যারালাল টু স্পিরিচুয়াল অর মোরাল এক্সপ্লোরেশন। এটাও কিন্তু যথারীতি ডান্তের ইনফার্নো মানে একটা ক্লাসিক্যাল এলিউশন দিয়ে শুরু হয়েছে, এবং এখানে মূলত ওর যে স্পিরিচুয়াল এবং মোরাল এক্সপ্লোরেশন, যে কারণ বাস্তব জগৎটা ওর জন্য খুব ব্লিক প্রুফওয়ার্কের জন্য, এখানে সে কারোর সাথে কানেক্ট হতে পারে না। সে যখন পার্টিতে যায়, মেয়েদের দেখে যে এরা ইন দ্য রুম ওমেন্স গো কাম অ্যান্ড গো টক অ্যাবাউট মাইকেল অ্যাঞ্জেলোর মতো এলিভেটেড টপিক নিয়ে তারা কথা বলছে, যাচ্ছে আসছে, মানে তারাও খুব ডিপে যাচ্ছে না, আবার প্রুফওয়ার্কার কারোর সাথে কথা বলতে পারছে না। এবং সে পুরো জীবনটাকে কিভাবে মেজার করে ফেলছে, এজ এ স্পুন অফ কফি। আমার জীবনটা এতই ইনসিগনিফিকেন্ট যে একটা কফির কাপের মধ্যে আমি তুলনা করে ফেলতে পারি, মানে পুরো ব্লিকনেসটাই চলে আসে এখানে। এবং নিজেকে নিয়ে সে এতই সংকুচিত যে নিজেকে অ্যাপ্রোচ করা যাচ্ছে না। প্রুফওয়ার্কস, আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, মনোটনি অফ মডার্ন আরবান এক্সিস্টেন্স আর প্যারালাইসিস কি, ওর কিন্তু একটা মেন্টাল প্যারালাইসিস আছে, বডিলি না, ফিজিক্যাল না, মেন্টাল প্যারালাইসিস। কেন? কারোর সঙ্গে অ্যাপ্রোচ করার, কমিউনিকেট করার একটা প্যারালাইসিস ওর মধ্যে দেখি। এখানে কিন্তু একদম হেমলেটের সাথে ক্যারেক্টারটা মিলিয়ে ফেলা যায়, মনে মনে অনেক কিছু চিন্তা করছে এবং অ্যাকশন করতে পারছে না। Prufrock's thoughts reveals his fear of social judgment, his inability to act decisively, and his obsession that appearance and propriety. এবং রিপিটেডলি কি হচ্ছে, ডু আই ডেয়ার টু ডিস্টার্ব দ্য ইউনিভার্স, মানে প্রতিবারই মেন্টাল যে একটা ইনডিসিশন, প্রোক্রাস্টিনেশন, আমি কি করব, আমার কি করা উচিত, এই জিনিসটা বারবার চলে এসছে। এবং এটার মধ্যে কিন্তু অনেক বেশি কালচারাল রেফারেন্স চলে এসছে, এবং বেশ লফটি কিছু জিনিস চলে এসছে, এবং ফিগার অফ স্পিচগুলো খুব চমৎকার। যেমন প্রথমেই কি বলা হয় যে রাস্তাগুলো মনে হচ্ছে এমন ইথারাইজড পেশেন্টের মতো, যে হসপিটালের টেবিলের মধ্যে যেমন অবসন্ন পেশেন্ট পড়ে থাকে এরকমভাবে পড়ে এসছে। এবং ওই রাস্তা দিয়ে চলো কফির কাপের সাথে, চলো আমি তোমাকে আমার জীবনের গল্পগুলো বলি। খুব চমৎকার একটা আবহাওয়ার মধ্যে প্রুফওয়ার্ককে আমরা পাই, মিডল এজড একজন মানুষ যাকে ভালোবাসে তাকে বলতে পারে না, এবং সে নিজের জীবন নিয়ে সবসময় কনফিউজড। আমি কি এই ট্রাউজারটা পরবো, আমার হাত পাগুলো কি বেশি সরু দেখাচ্ছে, আমার মাথা চুল কি বেশি কমে গেছে, আমি কথা বললে অন্যরা কি বুঝবে, এভাবে কথা বলাটা কি ঠিক না, আমি এটা বুঝাতে চাইনি, মানে সারাক্ষণই তার মধ্যে একটা দ্বিধা কাজ করছে। Prufrock recognized the inability of time and death, acknowledged his own insignificance in broader scheme of life. Despite his introspection and longing for meaningful connection, he remains trapped for indecision, fear, and societal expectation. সে বুঝছে সময় চলে যাচ্ছে, যথেষ্ট সময় হয়ে গেছে, মৃত্যু আসন্ন, কিন্তু প্রুফওয়ার্ক কিন্তু কোনো অ্যাকশন করতে পারছে না। এটাই মডার্ন ম্যানের কোয়ালিটি। যাই হোক, আরেকটু দ্রুত চলে যাই। এটার স্ট্রাকচারও যথারীতি ফ্র্যাগমেন্টেড ফ্রি ভার্স ব্যবহার করেছে। যখনই ফ্র্যাগমেন্টেড কবিতা আসে সাধারণত ফ্রি ভার্সে ব্যবহার করা হয়, কারণ লিরিক্যাল কোয়ালিটির সাথে এই সাবজেক্ট ম্যাটারটা যাচ্ছে না। স্ট্রিম অফ কনসিয়াসনেস প্রুফওয়ার্কের মধ্যে অনেক বেশি, কারণ সে সারাক্ষণ স্ট্রিম অফ কনসিয়াসনেস, তো আপনারা জানেন যে ভেতরে রিয়েলাইজেশন হয়। প্রুফওয়ার্ক বুঝতে পারছে আমি কি এটা করবো, এটা করা ঠিক হবে না, আমি এটা বোঝাইনি। এই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, এটা মডার্ন মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য, আমরা সবসময় নিজেদের ব্যাপারে একটু ওভার কনসিয়াস, এবং এই সব কিছু সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি অফ মডার্ন ম্যান। তো যাই হোক, এটা একটা পার্সোনাল মনোলগ, এবং এখানের মধ্যে মানুষের যে ব্যক্তিগত হতাশা, ব্যক্তিগত চিন্তা এবং নিজের এক্সিস্টেন্স নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু বোঝানো হয়েছে। ওয়েস্টল্যান্ডের ফলে মানুষের মধ্যে যে ওয়েস্টেজ হয়েছে মূলত লাভ সঙ্গে এখানেই পাওয়া যায়, এবং এটা একটা প্যারাডক্স, কারণ প্রুফওয়ার্ক কখনো প্রপোজ করতেই পারেনি, ভবিষ্যৎ আগায়নি, এবং সে কল্পনায় হাসিন গার্লের মধ্যে কিন্তু স্যালভেশন নিয়ে ডুবে গেছে, নিজের ওয়ার্ল্ডে ডুবে গেছে, এই যে হ্যালুসিনেশন বা ইলিউশন এর মাধ্যমে ডুবে গেছে। এটাও মডার্ন ম্যানের কোয়ালিটি। তো প্রুফওয়ার্কের মধ্যে কি আসবে, মডার্ন ম্যানের কোয়ালিটিগুলো। থিমগুলো কি, অ্যালিয়েনেশন আর আইসোলেশন, ও কিন্তু কারোর সাথে কমিউনিকেট করতে পারছে না। পুরো পার্টির মধ্যে মেয়েরা কথা বলছে, সে কিছু বুঝতে পারছে না, সে কথা বলতেই ভয় পাচ্ছে, বলে ফেলে ভুল করবো না তো।
ইনডিসিশন এন্ড প্যারালাইসিস, এই যে বললাম মডার্ন হেমলেট। এবং মজার বিষয় হচ্ছে সে কিন্তু আবার এটাও বলছে না আমি হেমলেট না, হেমলেটের কজ তো অনেক লফটি ছিল, আমার তো এরকম লফটি কোনো কজও নেই, আমি খুবই ইনসিগনিফিকেন্ট, আমি হেমলেটের সাথে নিজেকে তুলনাও করতে পারি না। মানে কত বেশি ডিভ্যালুয়েশন হচ্ছে নিজেকে। এজিং অ্যান্ড মর্টালিটি, নিজের ব্যাপারে সে খুব কনফিউজ, মানে এইটুকু ব্যাপারে কিন্তু সে সচেতন, সময় চলে যাচ্ছে, মৃত্যু আসন্ন, করা উচিত, সে জানে করা উচিত, সে কিন্তু মানে আনএওয়ার না, কিন্তু আনেবল, করতে পারছে না। সোশ্যাল অ্যাংজাইটি এবং জাজমেন্ট, যেটা হচ্ছে মডার্ন মানুষের এই ইনডিসিশনের কারণ, আমাকে অন্য কি ভাববে, সোশ্যাল স্ট্যান্ডার্ডে আমি দাঁড়াতে পারছি কিনা। ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড মডার্ন লাইফ, এটা অলরেডি বুঝে যাচ্ছেন। ইন্সপেকশন অ্যান্ড রিগ্রেট, সবসময় সে নিজের বিভিন্ন ইনডিসিশন, বিভিন্ন পার্সপেক্টিভের ব্যাপারে চিন্তা করে এবং চিন্তা করে রিগ্রেট করে, আর ফলাফলস্বরূপ আরও বেশি আইসোলেটেড হয়ে যাচ্ছে। স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ডিসোলেশনটা মানুষকে আসলে এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে নিয়ে যায়, এবং ইলিয়টের এই কবিতার মধ্যে দুটো কবিতার আসলে থিম মোটামুটি একই রকম, দুটো কবিতাকে আপনারা মিলিয়ে পড়তে পারেন। তবে আমার মনে হয় তুলনামূলকভাবে জে অ্যালফ্রেড, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফোক অনেক সহজ। স্টাইলিস্টিক ফিচার, ইন্টেরিয়র মনোলগ অথবা ড্রামাটিক মনোলগ, একজন সিঙ্গেল স্পিকার কথা বলে যাচ্ছেন এবং আমরা স্পিকার, আমরা কিন্তু বুঝছি যে লিসেনার কেউ একজন আছে যাকে সে কথা বলছে। মডার্নিস্টিক স্টাইল, ফ্র্যাগমেন্টেড, কোনো আপাত দৃষ্টিতে কোনো কোয়ারেন্স নেই, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা বা ফ্রি ভার্সে লেখা। স্ট্রিম অফ কনসিয়াসনেস, এটা নিয়ে কথা বলেছি, ও সবসময় উপলব্ধির উপরে আছে। ইমেজারি এবং সিম্বলিজম ইয়েটসের অন্যতম বৈশিষ্ট্য। রিপিটেশন কেন বারবার হচ্ছে, এমফাসিস করার জন্য। ডু আই ডিয়ার টু শো হিজ প্রোক্রাস্টিনেশন অর প্যারালাইসিস, মেন্টাল প্যারালাইসিস অর ইনডিসিশন, আনএবিলিটি টু অ্যাক্ট। অ্যালিউশন এবং ইন্টারটেক্সচুয়ালিটি, এই যে বললাম প্রচুর পরিমাণ আসে, দান্তের ইনফার্নো দিয়ে চলে আসে, তো ওই অংশটা কিন্তু আসতে পারে যে কোথা থেকে এসেছে বা কোনো স্পেসিফিক অংশ দিয়ে আপনাদের নিয়ে আসতে পারে। ডান্তে শেক্সপিয়ার এবং কন্টেম্পোরারি কালচার নিয়ে আসছে। শেক্সপিয়ার কেন ওই যে হেমলেটের সাথে নিজেকে কম্পেয়ার করেছে, তো এখানে প্রশ্ন আসতে পারে প্রুফোক নিজেকে কার সাথে তুলনা করেছে বা তুলনা করতে পারেনি এবং কেন করেছে। জাক্সটাপোজিশন, ফ্র্যাগমেন্টের সাথে ওটা অটোমেটিক মিল হয়ে যায় যে এটা এখানে কিছু ওখানে কিছু। স্ট্রাকচার হচ্ছে নন লিনিয়ার এবং এপিসোডিক, কারণ এটা ফ্র্যাগমেন্টেড। এখানে যাচ্ছে প্রুফকা আবার অতীতে ভেবে যাচ্ছে, আবার হঠাৎ করে হায়াসিন্থ গার্লের মতো একটা ইমাজিনারি ক্যারেক্টারের মধ্যে ডুবে যাচ্ছে। তো এই এখানে ফ্রিকোয়েন্স রিপিটেশন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট এই জন্য বোঝানোর জন্য। আপনারা মডার্নিজমের সাথে মিলিয়ে দুটো কবিতার থিম একেবারে, মানে মডার্নিজমের সাথে সবগুলো ক্যারেক্টারিস্টিক্সই মোটামুটি মিলে যায়। এবার কিছু কোটেশন দেখা যায়। অন ইনডিসিশন অ্যান্ড সেলফ ডাউট, ডু আই ডিয়ার ডিস্টার্ব দ্য ইউনিভার্স, আই গ্রো ওল্ড and I have known the as already known them all, indicates fear of judgment and scrutiny from society। এই যে সোসাইটি মানুষকে জাজ করে সেটা। প্রুফোকের কবিতা থেকে যদি অংশ আসে, আমার ধারণা ডু আই ডেয়ার ধরনের অংশই বেশি আসবে, কারণ এটা অনেক বেশি চর্চিত এবং সহজ, এবং যখন প্রশ্ন করবে পিএসসি সবার ধরনের স্টুডেন্টকে মাথায় রেখে করবে, তো সো ফলাফলস্বরূপ যেগুলো অনেক বেশি পপুলার, অনেক বেশি চলে এবং ছোট, সেই কোটেশনগুলোর উপর আপনারা মনোযোগ বেশি দেবেন। কিছু এমসিকিউ দেখা যায়। দ্য পোয়েম ইজ প্রাইমারিলি রিটেন ইন দ্য ফর্ম অফ ড্রামাটিক মনোলগ, যদি ইন্টেরিয়র মনোলগ বা ইনার মনোলগ থাকে সেটাও আনসার হবে। দ্য রিকারিং কোশ্চেন ডু আই ডিয়ার এমফাসিস প্রুফোকস ইনডিসিশন অ্যান্ড সেলফ ডাউট, যে মানুষ দ্বিধায় থাকে সে বারবার প্রশ্ন করে, আর যার মধ্যে ফার্মনেস আছে তার কিন্তু রিপিটেশনের দরকার হবে না। দ্য ইমেজারি অফ আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুন সিম্বলাইজ মনোটোনি অ্যান্ড ট্রিভিয়ালিটি অফ লাইফ। এই যে বললাম যে জীবনটাকে তিনি এতই তুচ্ছ মনে করেন যে আমার জীবনকে যদি চিন্তা করি একটা কফি কাপের চামচের থেকে বড় হবে না, আমি এতটাই তুচ্ছ, এবং এটা মডার্ন ম্যানের কোয়ালিটি। এখন যদি একদম স্পেসিফিকলি বলে যে এখানে কি বোঝাচ্ছে, তাহলে আপনারা মানে এই ধরনের প্রশ্নের যদি অ্যান্সার থাকে, তাহলে মডার্ন ম্যানের কোয়ালিটি যদি আসে তাহলে এক বাক্যে ওটা দিয়ে দেবেন। দ্য এপিগ্রাফ ফ্রম ডান্টেস ইনফার্নো সাজেস্ট এ সাইকোলজিক্যাল ডিসেন্ট ইনটু প্রোটাগনিস্ট ইন্টার ওয়ার্ল্ড। দান্তের ইনফার্নো কিন্তু বিখ্যাত হচ্ছে হেলের বর্ণনার জন্য, সো এটা কিন্তু একটা ইন্টেরিয়র জার্নি, এবং দান্তে যেহেতু এটা ইমাজিনেশন থেকে পেয়েছেন, সো এটার সাথে রিকানেক্ট করে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন থিমটা কি আসতে পারে, ইনার ওয়ার্ল্ড অটোমেটিক চলে আসবে। দ্য ওপেনিং লাইন লেট আস গো দ্যান ইউ অ্যান্ড আই ইন্ডিকেটস ইনভাইটেশন ইন্টু প্রুফ অফ সাবজেক্টিভ কনসিয়াসনেস, এবং সেই সাথে এটা ড্রামাটিক মনোলগ হওয়াটাকেও বোঝায়, কারণ আমি কাউকে ইনভাইট করছি মানে আমার কথা শোনার জন্য একজন মানুষ আছে। ইলিয়টস ইউজ অফ ফ্রি ভার্স ইন দ্য পোয়েম সার্ভস অ্যাজ রিফ্লেক্ট দ্য ফ্র্যাগমেন্টেড মডার্ন মাইন্ড, এই জন্য ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে, কারণ স্ক্যাটার্ড। দ্য মারমেডস মেনশনড ইন দ্য পোয়েম সিম্বলাইজ আনঅ্যাটেইনেবল ডিজায়ার অ্যান্ড আইডিয়ালস ফ্যান্টাসি। এই যে হায়াসিন্থ গার্লের পাশে অনেক মারমেড, এবং সেই সাথে হায়াসিন্থ গার্লের কাছে সে নিজের রোমান্টিক যে চিন্তা ভাবনার
ডুবে যাওয়া সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এটা কি, এটা হচ্ছে আনঅ্যাটেইনেবল ডিজায়ার, কারণ সে প্রপোজ করতে পারেনি, ওই রমণীর সাথে সম্পর্কে জড়াতে পারেনি, ভবিষ্যতে হয়নি, এই জন্য আনঅ্যাটেইনেবল, এবং ফ্যান্টাসির সাথে তো আপনারা মেলাতেই পারছেন। দ্য রিপিটেড এমফাসিস অন ফগ অ্যান্ড স্মোক ইন দ্য আরবান সেটিং কনভেস অ্যালিয়েনেশন, স্পিরিচুয়াল ব্যারেননেস অ্যান্ড মনোটনি। নর্মাল অন্যগুলো অপশনগুলো দেখেন, রোমান্টিক অ্যাটমসফিয়ার, নস্টালজিয়া, আরবান প্রসপারিটি, এগুলো সব রোমান্টিসিজমের সাথে যায়। তাহলে যখনই এই কবিতাগুলো চলে আসবে, অটোমেটিক আপনারা নেগেটিভ ওয়ার্ডগুলোকে মিলিয়ে ফেলতে পারবেন। দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ক্যান বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ মেলাঙ্কলিক, অ্যাংশাস, সেলফ কনশাস। বাকিগুলো দেখেন, বাকিগুলো সবগুলোই কিন্তু ডিটেস্ট রিপোর্ট কিন্তু কিছু করে নাই, এটা ছাড়া বাকি দুটো কিন্তু পজিটিভ। এখানে এই দুটো শুধু নেগেটিভ, আর রিপোর্টেড দিয়ে এইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এইভাবে আপনারা যদি কিওয়ার্ড ধরে ধরে নেন, যদি ভুলেও যান, পুরোপুরি ভোলার সুযোগ নেই। তো খুব মোটা দাগে বলতে গেলে, ওয়েস্টল্যান্ড যদি মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন টাইমকে রিপ্রেজেন্ট করে, তাহলে যে আলফ্রেড লাভ সং অফ জে আলফ্রেড প্রুফো সেই সময়ে মানুষকে রিপ্রেজেন্ট করে। মোটামুটি একটু কঠিন কবিতা, খুব সহজভাবে ছোট করে বলার চেষ্টা করেছি, খুব লফটি ভিতরে আলোচনা করার আসলে সুযোগ নেই, কারণ এই কবিতাগুলো নিয়ে 2 থেকে 3টে ক্লাস হওয়ার কথা, আপনারা জানেন লিটারেচারের স্টুডেন্টরা। আমাদের সময় সংক্ষিপ্ত, এর থেকে বেশি আলোচনা করতে পারছি না। যতটা সম্ভব যদি সুযোগ হয় টেক্সচুয়াল অংশগুলো একটু পড়ে নেবেন। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় মডার্ন পোয়েট ইয়েটস কিন্তু ইলিয়টের সাথে পার্থক্য হবে অন্য জায়গায়। বায়োগ্রাফি অত ডিটেলসে যাব না, সময় নেই, কিন্তু ইয়েটসের যে জিনিসটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে ইয়েটসের রাইটিং স্টাইলগুলো। সেটা কি, উনি কিন্তু সেলফ অ্যাক্লেমড লাস্ট রোমান্টিক, নিজেকে বলেছেন যে আমি রোমান্টিক। প্রাথমিক কবিতাগুলো খুব লিরিক্যাল, নেচারের উপর অনেক বেশি ইম্পর্টেন্স ছিল, সেন্সুয়াল যে প্লেজার কিডসের মতো ছিল। সো যখন আমরা লেক আইল অফ ইন্সফ্রে বা ওয়েলস ওয়াইন অ্যাট কোল এই ধরনের কবিতাগুলো পাই, সেখানে রোমান্টিসিজম পাই। পরবর্তীতে কিন্তু উনি ফিলসফিক হয়ে গেছেন, ইন্ট্রোস্পেক্টিভ হয়ে গেছেন, এজিং নিয়ে এবং ইন্টেলেকচুয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। এখানে আমরা কিছু কবিতা পাই, যেমন মনে করুন দ্য সেইলিং অফ বাইজেন্টাইন, কিংবা এই ধরনের যে কবিতাগুলো সেগুলো পাচ্ছি। আর আরও একটা খুব প্রমিনেন্ট অংশ হচ্ছে, উনি কিন্তু ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড। ওই সময় আয়ারল্যান্ডের যে মুভমেন্ট, এটা ইস্টার 1916, এই অংশগুলোর মধ্যে কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট হয়ে এসছে। এবং প্যাট্রিয়টিজম, যেহেতু উনি ওই মুভমেন্টের একটা অংশ ছিলেন, এবং নিজের ইয়েটসের যে পার্সপেক্টিভ চেঞ্জ সেটাও কিন্তু উনি ওনার কবিতায় দেখেছেন। উনি কিন্তু প্রথমে সশস্ত্র যুদ্ধটা বা সশস্ত্র আন্দোলনটা পছন্দ করেননি, কিন্তু পরবর্তীতে যারা করেছেন তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা দেখিয়েছেন। অল থিংস চেঞ্জড, এ টেরিবল বিউটি অকার্ড, এই ধরনের অংশগুলো, এবং নিজের দোষ স্বীকার করেছেন। আরও কিছু অংশ খুব চমৎকারভাবে ওনার কবিতার মধ্যে এসছে। প্রাথমিক অংশগুলোর মধ্যে কিন্তু ছিল এস্কেপিজম। আমরা যে প্রথম কবিতা নিয়ে কথা বলবো, লেক আইল অফ ইন্সফ্রে, এটার মধ্যে কিন্তু এই সবগুলো চলে আসবে। নেচারের যে বর্ণনা, মানে রোমান্টিসিজমের সবগুলো অংশ কিন্তু চলে আসবে। আর ওনার কবিতার মধ্যে আনরিকুইটেড একটা লাভের অংশ সবসময় আসে, মদগণের প্রতি ওনার যে হেল্পলেস ডিভোশন সারা জীবন, সেটা কিন্তু চলে আসে। এবং মদগণ যেহেতু ও আয়ারল্যান্ডের মুভমেন্টেও ইনভলভ ছিলেন, সেটাও চলে আসে। এবং সেই সাথে আয়ারল্যান্ডের ন্যাচারাল সিনারি, ফোকলর, মিথোলজি, মিস্টিসিজম, সেগুলো অংশগুলো চলে আসে। অতগুলো আমাদের জন্য যে স্পেসিফিক কিছু কবিতা আছে সেগুলোর মধ্যে না আসলেও মোটামুটি এই অংশগুলো কিন্তু আমরা পাবো। আর সেই সাথে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, কমপ্লেক্সিটি অফ হিউম্যান রিলেশনশিপ, মানে সাইকো অ্যানালিসিস টাইপ অংশগুলো কবিতার মধ্যে যেরকম থাকে সেগুলো আসে। আর ইয়েটসের কবিতা কিন্তু আয়ারল্যান্ডের প্রকৃতির মতো খুবই লিরিক্যাল, অন্তত প্রাথমিক কবিতাগুলো খুবই লিরিক্যাল, এবং শেষের কবিতাগুলো খুবই ফিলোসফিক্যাল। তো আরেকটা জিনিস ছিল তার লঙ্গিং অফ ইন্টেলেকচুয়ালিটি, নলেজ, এটা কিন্তু খুব চমৎকারভাবে চলে এসছে। কতগুলো আপনাদের যেহেতু এটা সিলেক্টেড পয়েম বলা আছে, এবং অনার্স এবং মাস্টার্সের অনেকগুলো কবিতা, এতগুলো কবিতা আসলে মিনিমাম 12টা কবিতা পড়তে হয়। 12টা কবিতার যদি ক্লাস আমি নেই, আপনারা কিছু আমার কথা বুঝবেন না, এবং পুরো ক্লাসটাই ব্যর্থ হবে। তো মূলত আমরা পিএসসির যে রিকোয়ারমেন্ট অনার্স থাকে, সেই হিসেবে আমরা অনার্সকে ফোকাস করেছি। অনার্সের 4টে কবিতা, আর শেষে আমি আরও কয়েকটা কবিতা মাস্টার্সের সিলেবাসের অনুযায়ী একটু আলোচনা করব, সময় সাপেক্ষে, খুব সংক্ষিপ্ত, খুব ডিটেলসে যাব না।
তো কবিতাগুলোর মধ্যে কি পয়েম কিছু কবিতার নাম দেখি। দ্য লেক আইল অফ ইন্সফ্রে, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু বাইজেন্টিয়াম, হোয়ার ইউ আর ওল্ড, ইস্টার 1916, এ প্রেয়ার ফর মাই ডটার, লিডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কোল, দ্য টাওয়ার। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার কিন্তু ভিভিড, এই জন্য এই কালেকশনের মধ্যে এগুলোকে নিয়ে আসা হয়েছিল। প্রথমে লেক আইল অফ ইন্সফ্রেতে যাই, যেটা লেকচার শিটে আছে সেটা তো আপনাদের কাছে আছে, আমি জাস্ট আমার মতো করে একটু বর্ণনা করে দিই। লেক আইল অফ ইন্সফ্রে কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে দাঁড়িয়ে বা নাগরিক জীবনে দাঁড়িয়ে কল্পনার মাধ্যমে প্রকৃতির কাছে আশ্রয় চাওয়া, এসকেপিজম, লঙ্গিং, লাভ অফ নেচার, নেচারস পিসফুলনেস, এই থিমের ওপরেই লেখা। খুব সংক্ষিপ্ত কবিতা, যে এই ডোর ইয়ার্ডে আমি এই রাস্তার পেভমেন্টে দাঁড়িয়ে এই শব্দগুলোর মধ্যে যখন একটা পানির শব্দ কেউ ধুচ্ছে, এই শব্দটার মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে এখান থেকে চলে যাব ইন্সফ্রিতে যাব, ওখানের মধ্যে এই যে আয়ারল্যান্ডের ওই কোস্টাল অংশের এই দ্বীপটার মধ্যে লেকের পাড়ে বা হ্রদের পাড়ে এই যে দ্বীপটা, সেখানে আমি একটা ছোট্ট ঘর বানাবো। ঘরটা কিরকম বানাবো? একদম সিম্পল, মাটির ঘর, কঞ্চির ওপর দিয়ে বানাবো। সেখানে মৌমাছির মৌচাক থাকবে, সেখানে আমি লাইন করে 9টা শিম গাছ লাগাবো এবং সেগুলোর মধ্যে খুব সন্তুষ্ট থাকবো। মানে এই যে নেচারে যখন মানুষ থাকে, চাহিদা খুব কম থাকে, নেচারের পিচফুলনেসটা, নেচারাল বিউটিটা, এবং সেই সাথে মানুষের যে একটা রেমিনিসেন্স, এটা অনেকটা ওয়ার্ডসওয়ার্থের নেচারাল কবিতার সাথে আপনারা মিলাতে পারেন, যে নেচার রেমিনিসেন্স আমাদের এক ধরনের ট্র্যাঙ্কুয়ালিটি দেয়। তো এখানে কিন্তু প্রমিনেন্ট একটা থিম হচ্ছে এসকেপিজম। উনি কিন্তু এসকেপিজম করতে চাচ্ছেন বর্তমান আরবান ওয়ার্ল্ড থেকে। ইট ইজ ওয়ান অফ ইটস আর্লিয়েস্ট পোয়েম, এবং প্রথম দিকের কবিতাগুলোর মধ্যে কিন্তু রোমান্টিসিজম বেশি ছিল, এবং এটাও প্রথম দিকের কবিতা। তো প্রকাশিত হয়েছিল 1890 সালে। যাই হোক, এটার মধ্যে ইয়েটসের রোমান্টিক আইডিয়ালিজম অ্যান্ড হিজ কানেকশন টু দ্য নেচার অ্যান্ড আইরিশ ল্যান্ডস্কেপ। আইরিশ ল্যান্ডস্কেপ কিন্তু ওনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেটিং। অধিকাংশ কবিতা, নেচার কবিতাগুলো আইরিশ আয়ারল্যান্ডের এই ল্যান্ডস্কেপে, এবং বেশিরভাগটা একটু রুরাল অংশটার মধ্যে লেখা হয়েছে। ইটস ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল, রিদম ইজ মেমোরেবল অ্যান্ড রেগুলার। স্পিকার এক্সপ্রেসেস আ ডিপ লঙ্গিং টু স্কেপ দ্য আরবান এনভায়রনমেন্ট, কারেন্ট ইনহেবিটেন্টস। মূলত হচ্ছে এখান থেকে চলে যাব, গ্রামে যাব বা ওই দ্বীপে যাব, ওখানে গিয়ে ঘর বানাবো, ওখানে ঘর বানিয়ে সুখে শান্তিতে থাকবো, এই ধরনের অংশ। তো থিমটা কি? দ্য লিওর অফ নেচার ভার্সেস আরবান লাইফ। আরবান লাইফ আমাদের এক ধরনের ডিটাচমেন্ট তৈরি করে, আমরা আশ্রয় খুঁজি নেচারে। নস্টালজিয়া এবং আইডিয়ালিজম। নস্টালজিয়া কেন? কারণ এই মানে ইন্সফ্রেতে কিন্তু কবি এর আগে ছিলেন। সো এখন যখন প্রকৃতি বা মানে রিয়েলিটি যখন তাকে হার্শলি অ্যাটাক করে, তখনই কিন্তু তিনি এই সোলেসটা খুঁজতে যান। দ্যাটস ওয়াই নস্টালজিয়া এবং আইডিয়ালিজম, যেটা রোমান্টিক মুভমেন্ট, এবং যেহেতু উনি নিজেকে রোমান্টিকই বলেছেন, এটা কিন্তু খুব প্রমিনেন্টলি এসছে। ইনার পিচ অ্যান্ড স্পিরিচুয়ালিটি, যেটা নেচার আমাদের অফার করে। স্কেপিজম, এই যে বললাম, রোমান্টিক হিসেবে এখানে কিন্তু স্কেপিজমের একটা অংশ পাই। এবং এই কবিতাটা কিন্তু একটু হ্যাপি মুডের, কিন্তু যেহেতু নস্টালজিয়া আছে, মানে যখন উনি দুটো অংশ, প্রথম দিকে উনি যখন লঙ্গিং করেন চলে যাব, এবং ওখানে থাকার পর কি হবে, দুটো টোন কিন্তু একটু অন্যরকম। প্রথমে একটা ডিপ লঙ্গিং, ইয়ার্নিং, যে ওখানে জীবনটা সুন্দর, ওখানে এরকম ভাবে থাকবো, ট্র্যাঙ্কুয়ালিটি, সেরেন, এই যে বললাম দুটো, একদিকে দেখুন লঙ্গিং, আরেকদিকে ট্র্যাঙ্কুয়ালিটি। যখন ওখানে থাকবে তখন টোনটা অনেক ট্র্যাঙ্কুয়াল। স্কেপিস্ট, মেডিটেটিভ, রিফ্লেকটিভ, কারণ পুরো জিনিসটাই হচ্ছে মাথার ভেতরে। সেটিং কি? সেটিং কিন্তু দুটো, একটা ইমাজিনেটিভ, একটা রিয়েলিস্টিক। ইমাজিনেটিভটা হচ্ছে লেক আইল অফ ইন্সফ্রে, যেখানে তিনি ঘর বানিয়ে থাকবেন। আর রিয়েলিস্টিক কি? রিয়েলিস্টিক হচ্ছে সেই রোডওয়ে যেখানের মধ্যে এই পৃথিবী, যেই পেভমেন্টের মধ্যে পৃথিবী তাকে ওখানে নিয়ে গিয়েছিল। তাহলে সেটিংটা দুটো। প্রশ্ন কি আসতে পারে যে সেটিং কোনটা? সিম্বল কি? এখানে অনেকগুলো সিম্বল, যেমন ইন্সফ্রি নিজেই একটা সিম্বল। ও কি? ও হচ্ছে নেচার সিম্বল, নেচারের পিসফুলনেস, প্যারাডাইস, হ্যাভেনলি অংশ, ট্রাঙ্কুয়ালিটি, সেগুলো। আর কেবিন অফ 9 বিন, এখানে এটা কি মনে রাখবেন, কয়টা বিন, ঠিক আছে? এরকম ছোট ছোট প্রশ্নগুলোই আসে। কেবিন অফ 9 বিন রো, 9টা কেন? লাইফের ওটুকুই যথেষ্ট, এটা বোঝানোর জন্য যে দি প্রেজেন্ট ইজ সিম্পল, সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড হারমোনিয়াস লাইফ, ওটুকুই যথেষ্ট। পেভমেন্ট, গ্রে অ্যান্ড রোড, এটা হচ্ছে আরবান লাইফকে, বর্তমান যুগ যন্ত্রণাকে বোঝানোর জন্য হয়েছে। ফিগার অফ স্পিচ, বেশ চমৎকার কিছু অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে। লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড,
এই ধরনের অ্যালিটারেশন এবং অ্যাসোনেন্সগুলো লিরিক্যাল পয়েমগুলোতে অনেক বেশি ব্যবহার করা হয়, যাতে আমাদের মধ্যে ওই স্বপ্নের জগৎটাকে তৈরি করা যায়। আবার ইমেজারি, কারণ যেহেতু এটা নেচার পয়েন্ট, সেটার মধ্যে ওই আইল্যান্ড, ওই ঘরটা, এরকম চমৎকার কিছু ইমেজারি তৈরি করা আছে। লেকচার শিটে পুরোটাই দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা নিয়ে বেশি কথা বলতে গেলে অন্য কবিতা আসলে আমি সময় দিতে পারবো না। রিপিটেশন এবং পার্সনিফিকেশন দুটোই আছে। রাইম স্কিম, খুব রেগুলার রাইম স্কিম। প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের সাথে পরের লাইন, মানে 1 3 2 4 এরকম করে করে রাইম স্কিমগুলো মিলে গেছে। এটা খুব কনসিস্টেন্ট, এবং যেহেতু এটা একটা মানে লিরিক্যাল কবিতা, এর রাইম স্কিম অবশ্যই সুন্দর হবে। আইম্বিক টেট্রামিটারে লেখা ইম্পর্টেন্ট কিছু কোটেশন। আই উইল রাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইন্সফ্রি, দেখুন কানের মধ্যে একদম আন্দোলন তৈরি করে। অ্যান্ড আ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়েটেলস মেড 9 beans row হ্যাভ আই বিন দেয়ার আই হ্যাভ ফর দ্য হানি বি। এখন এখানে কি প্রশ্ন আসতে পারে? কোথায় যাব, ওখানে কি আছে, কটা গাছ লাগাবো, হানি বি, এ ধরনের মানে ছোট ছোট অংশগুলো থেকে একটু খেয়াল করবেন, মানে সেটিং থেকে প্রশ্নটা খেয়াল করবেন। তো যাই হোক, কবিতাটা খুব ছোট। আমি বলবো ইয়েটসের কবিতাগুলো অন্তত আপনারা সবগুলো পড়ে যাবেন। ইয়েটসের কবিতাগুলো খুব সহজ। এই যে কবিতাগুলো অন্তত আপনার সিলেবাসে আছে এগুলো খুবই সহজ, পড়ে নিলে একদম ছোট 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 যে অংশগুলো, এখানে ট্রিকি কোশ্চেন নেই ওয়েস্টল্যান্ডের মতো। এখানে প্রশ্নগুলো সহজ, জাস্ট একবার পড়লে আপনার সবটুকু মাথায় চলে আসবে। কিছু ট্রিকে অংশ আসবে যখন একটু এলিভেটেড কবিতা নিয়ে কথা বলবো, যেমন ইস্টার 1916। এবার এখান থেকে কি এমসিকিউ আসতে পারে? হোয়াট ইজ দ্য স্পিকার অফ দ্য পয়েম আর্নিং ফর পিচ অ্যান্ড সলিটিউড ইন নেচার? তো এখানে আপনার নেচার হচ্ছে কিওয়ার্ড, অটোমেটিক ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। দ্য পয়েম ইজ সেট ইন দ্য কন্টেক্সট অফ দ্য স্পিকার স্ট্যান্ডিং অন এ সিটি পেভমেন্ট। দুটো সেটিং, সিটি পেভমেন্টে দাঁড়িয়ে আমি ইমেজিনারি ল্যান্ডস্কেপে চলে গেছি। দ্য লেক আল অফ ইন্সফ্রি ইজ এ রিয়েল প্লেস ইন কান্ট্রি স্লিগো, যেখানে হচ্ছে ইয়েটস নিজে বড় হয়েছেন। Which two items does the speaker plan to build on Innsfree? A small cabin and a bin loud glade. সেটিংটা একটু খেয়াল রাখবেন। নেচার পয়েন্টের সেটিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সেটিং মিলালে বা থিম বুঝলে আমরা টোন মিটার অটোমেটিক রিকানেক্ট করতে পারি। হোয়াট ডাজ দ্য স্পিকার প্ল্যান টু গ্রো ফর হিজ ফুড? 9 bean row. Simplicity, sufficiency of life. The sound be loud glade is an example of what literary device? Onomatopoeia. Be loud glade. What sound does the speaker associate with the early morning on the Innsfree? The bells of the morning and low sound. সকালবেলার ঘোমটা খোলা, কারণ একটা মিস্টিক ব্যাপার আছে, এবং আয়ারল্যান্ড যেহেতু একটু জলাভূমির দেশ, ওখানে কিন্তু এটা অনেক বেশি আসে। তো আয়ারল্যান্ডের পার্সপেক্টিভের সাথে, এবং যেহেতু উনি আয়ারল্যান্ডের ল্যান্ডস্কেপে বলে, ল্যান্ডস্কেপ জাতীয় প্রশ্নগুলো আপনি ওটার সাথে মিলিয়ে ফেলতে পারবেন। হোয়াট ইজ দ্য ডোমিনেন্ট মুড অফ অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম? পিচফুল, মেলাঙ্কলিক এবং ইয়ার্নিং। ইয়ার্নিংটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। দ্য লাইন পিচ কামস ড্রপিং স্লো ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট? পার্সোনিফিকেশন। পিচকে বলা হচ্ছে, শান্তিকে বলা হচ্ছে সে আস্তে আস্তে স্লোভাবে ড্রপ করে। তো এখানে পুরোটাই হচ্ছে স্বপ্নের মতো কবিতা, বর্তমান জগৎ থেকে বিতাড়িত হয়ে মনের মনে ওখানে চলে যাচ্ছে, ওখানে খুব শান্তি। দু ধরনের সেটিং, দু ধরনের টোন, দু ধরনের থিম। এবার আসা যায় দ্য সেকেন্ড কামিং। এই কবিতা কিন্তু পুরোপুরি আলাদা, এখানে একটু ভাবার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। এখানের মধ্যে এই কবিতাটার মধ্যে কিন্তু লেখা হয়েছিল মূলত 1919-এ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। একটা খুবই ক্যাওটিক ব্যাপার, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু মানুষের মধ্যে যে কিছু রোমান্টিক চিন্তা ভাবনা ছিল, আইডিয়ালিজম ছিল, সেগুলোকে ভেঙে দিয়েছিল। যখন এরা ওই সময় মানে মডার্ন ওয়েস্টল্যান্ডটাকে বুঝতে পারলো, তখন যে ভয়ঙ্করভাবে আন্দোলন তৈরি হয়েছিল মানুষের মধ্যে, সেটা কিন্তু সেকেন্ড কামিং এর মধ্যে চলে আসে। এবং এটা কিন্তু একটা খ্রিস্টান রিলিজিয়াস অ্যালিউশনের উপরে বেস করে লেখা, সরাসরি অ্যালিউশন না। কারণ সেকেন্ড কামিং বলতে মূলত হচ্ছে আব্রাহামিক ধর্মগুলোতে যীশু খ্রিস্ট, ঈসা আলাইসাল্লাম বা ওদের জেসাস যাই বলি, ওনাকে রিপ্রেজেন্ট করা হয় বা বোঝানো হয়। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে পৃথিবীটা এখন এমন একটা ক্যাওটিক অবস্থায় আছে যে এখানে জেসাস ক্রাইস্ট না, রাদার একটা খুব বলা যায় স্প্রিংসের মতো একটা অ্যানিমাল আসবে, এবং এই অ্যানিমালটা হিউম্যানের মতো চেহারা এবং লায়নের মতো ফিচার। তো এইটা হচ্ছে সেকেন্ড কামিং। এবং সেকেন্ড কামিং এরকম অবস্থায় কেন? কারণ এখন এটা স্বাভাবিক কোনো সময় না, এটা সময়টাই খুব ক্যাওটিক, ফ্র্যাগমেন্টেড, মানে একদম মডার্ন ওয়েস্টল্যান্ডের মধ্যে এই ধরনের সেকেন্ড কামিং হচ্ছে। সো অবশ্যই বোঝা যাচ্ছে কবিতাটার টোন, থিম, সেটিং সবকিছু এই এটার অংশটার সাথে মিলবে। এটা একটু পাওয়ারফুল এবং কি বলবো, ব্ল্যাক।
ডিসপেয়ার অনেক বেশি। দ্য পয়েন্ট ডিসক্রাইবস এ ওয়ার্ল্ড ইন ক্যাওস, হার ট্রেডিশনাল অর্ডার হ্যাজ ব্রোকেন ডাউন। যুদ্ধের পরবর্তী পরে, বিশ্বযুদ্ধের পরে অটোমেটিক আপনি বুঝতে পারবেন সব ধরনের অর্ডার ভেঙে গেছে। হঠাৎ করে ঘরে ঘরে খুব পঙ্গু মানুষ বেশি, পুরুষরা নেই, ইকোনমিক ভেঙে পড়েছে, সোশ্যাল, রিলিজিয়াস, মোরাল ডিগ্রেডেশন হচ্ছে, তাহলে অবশ্যই এখানে কোনো অর্ডার থাকবে না। এবং এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু লাইন আছে, সেকেন্ড কামিং থেকে কোটেশন আসতে পারে। দ্য ফার্স্ট স্ট্যান্জা পেইন্টস এ পিকচার অফ সোসাইটিজ ডিকে অ্যান্ড এ ফ্যালকন লুজিং, এই যে ফ্যালকন, ফ্যালকন ডাজন্ট রিকগনাইজ ইজ ফ্যালকনার। এখন ফ্যালকন দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে কবিতাটা তো এরকম যে পুরো পৃথিবীটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, এখানে কোনো অংশ আর একত্র নেই। ফ্যালকন যে উপরে ঘুরছে সে তার মালিককে এখন আর চিনতে পারছে না। থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, সবকিছু ভেঙে ভেঙে যাচ্ছে, সেন্টার এটাকে ধরতে পারছে না। থিংস ফল অ্যাপার্ট, এই কোটেশনটা ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে নাম, এই অংশটা দিয়ে কিন্তু চিহ্ন হচ্ছে একটা নভেলি, একটা সাহিত্যকর্মই করে ফেলেছেন, প্লেই করে ফেলেছেন। সো এই জন্য থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কোটেশন আসতে পারে। এখন প্রথমেই ফ্যালকনের একটা চমৎকার বর্ণনা আছে যে এমন বেশি ঘুরেছে সে, ফ্যালকন, একটা সিস্টেম তৈরি করার জন্য, কিন্তু এখন বরঞ্চ এই ক্যাওটিক সিচুয়েশনে সে নিজের মালিক বা ফ্যালকনারকেই বুঝতে পারছে না, মানে যে হচ্ছে অর্ডার আনতে যাচ্ছে সেটা পারছে না। দ্য সেকেন্ড স্টেঞ্জে ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ সেকেন্ড কামিং, বাট ইট ইজ নট দ্য রিটার্ন অফ ক্রাইস্ট. Instead, it is terrifying, beast-like creature, spiritual mundi, world spirit emerging from that desert, signaling a dark era. যেটা বললাম যে প্রথমে দেখাচ্ছে পুরো পরিবেশটা, পুরো পৃথিবীর ক্যাওটিক হয়ে গেছে, এখন এখানের মধ্যে একটা সেকেন্ড কামিং হবে। আমরা রিলিজিয়াস থেকে, স্ক্রিপচারগুলো থেকে আগেই জানি যে যখন এরকম সেকেন্ড কামিং হবে, প্রফেটরা যখন আবার আসবেন, জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট যখন আসবেন বা ইমাম মেহেদি যখন আসবেন, তখন কি হবে, ওই সময় কিন্তু একটা ক্যাওটিক সিচুয়েশন হবে। কিন্তু সে কি বলছে, স্পিকার কি বলছে, এখন যে সেকেন্ড কামিংটা হবে সেটা ওরকম সেকেন্ড কামিং না, ওটা সালভেশনের না, রাদার এটা আরো বেশি ডিস্ট্রাকশন নিয়ে আসবে, কারণ এখন ওয়ার্ল্ড স্পিরিটটা চলে আসবে। সো এখানে কিন্তু একটা হতাশার কবিতা। এখন হতাশার কবিতার টোন কি হবে, ডিসপায়ার, ড্রেড অ্যান্ড অ্যাপোক্যালিপটিক প্রফেসি। প্রফেসিটাই হচ্ছে খুব অ্যাপোক্যালিপটিক, মানে এমন একটা প্রফেসি যেখানে ব্লিকনেস চলে আসবে। থিমগুলো কি, কবিতার মানে অংশের সাথে মিলিয়ে থিম আসবে। সোশ্যাল পলিটিক্যাল কলাপস, কারণ প্রথমে কি বলেছে, থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, পুরোটা ক্যাওটিক, এই জন্য সোশ্যাল পলিটিক্যাল দুটোই কলাপস করেছে। লস অফ অর্ডার অ্যান্ড কন্ট্রোল, এখানে অর্ডার নেই, অর্ডার কিন্তু বোঝাচ্ছে হচ্ছে ফ্যালকনের মাধ্যমে, দ্য ফ্যালকন ডাজ নট রিকগনাইজ দ্য ফ্যালকনার। সাইনিক্যাল নেচার অফ হিস্ট্রি, এই যে এটা কি, যেমন সাইনিক্যাল নেচার বোঝাচ্ছে কেন, এটা মূলত সেকেন্ড কামিং, যে সেকেন্ড কামিংকে বোঝাচ্ছে যে ডিকে, রিবার্থ, রিজেনারেশন অ্যান্ড দেন ডিস্ট্রাকশন, এটা সাইনিক্যালটা, এটাকেই বোঝানো হচ্ছে। স্পিরিচুয়াল ডিকে, যে মানুষের মধ্যে স্পিরিচুয়াল এত বেশি ডিকে হয়েছে, এই জন্য এই সালভেশনটা হচ্ছে না। প্যাসিমিজম অ্যান্ড প্রফেসি, অ্যাপোক্যালিপটিক প্রফেসি, যেটা বললাম যে এখন যে কামিংটা হবে সেটা হবে খুব ব্লিক। সেটিং কি, এই সেটিংটা কিন্তু স্পেসিফিকলি বলাই হয় নাই, কারণ এটা কোনো এক্সপ্লিসিট সেটিংই নাই, এটা মূলত একটা মেডিটেটিভ পয়েম, এবং এই জন্য ওয়ার্ল্ড ইন ক্যাওস এবং ডিজার্ট, এই দুটো অংশ আছে, যে পুরো পৃথিবীটাকে একদম ডিজার্টেড হয়ে গেছে, স্পেসিফিক কোনো জায়গা, আগের যে কবিতা সেটার সাথে এরকম কোনো স্পেসিফিক সেটিং নেই। সো সেটিং সম্পর্কে প্রশ্ন কমই আসতে পারে, যদি আসে তাহলে আপনারা ওরকমভাবে প্রশ্ন অ্যান্সারগুলো কিওয়ার্ড দেখে অ্যান্সার করে দেবেন। মোট কি, থিমের সাথে মোট অটোমেটিক মিলে যায়, টোন, থিম, মোট তিনটে কিন্তু ইন্টারকানেক্টেড। ব্লিক, অমিনিয়াস অ্যান্ড প্রফাউন্ড আনসিলিং, যখন ওয়ার্ল্ড বিস্ট চলে আসছে সে তো অমিনিয়াসই হবে, যেটা হওয়ার কথা ছিল হলি সেটা হয়ে গেছে অমিনাস, একটা অশুভ অংশ নিয়ে আসা হচ্ছে। স্পিকারকে, এই যে বললাম ফিলোসফিক, অবজারভেশনাল, প্রফেটিক ভয়েস, এবং সে যে দেখছে সেই সবকিছু দেখছে এবং দেখে সে অবজার্ভ করে একটা প্রফেটিক অ্যাপোক্যালিপটিক প্রফেসি দিচ্ছে। রাইম স্কিম, দ্য পোয়েম জেনারেলি ইউজেস এ রুজ ইরেগুলার রাইম, এই ধরনের কবিতাগুলোর রাইমগুলো সাধারণত এরকমই হয়, কারণ এখানে হ্যাপিনেস নেই, সো ইরেগুলার একটা রাইম, কোথাও ভয়, কোথাও ডিসপেয়ার, হতাশা, এগুলো বোঝানো হচ্ছে। মিটার হচ্ছে মূলত আম্বিক পেন্টামিটার। এখানে ফ্যালকনের যে ম্যাটাফোরটা, ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসলে বা কোটেশন থেকে আসলে মূলত এখান থেকে আসবে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, যিনি অর্ডার তৈরি করতে চাচ্ছেন তিনি অর্ডারটা তৈরি করতে পারছেন না। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, এটা ব্লাড ডিমড বলতে অটোমেটিকলি বোঝায় হচ্ছে ভায়োলেন্স, যে পুরো সোসাইটির মধ্যে বিশ্বযুদ্ধের পরে আসলে মূলত রিকানেক্ট করছে পুরো ওয়ার্ল্ডে এখন ভায়োলেন্স এবং অ্যানার্কি।
তো যাই হোক, এখানে আরেকটা অংশ যেটা বারবার বলছি, অল থিংস অ্যাপার্ট সেন্টার ক্যানট হোল্ড, এই অংশটা মনে রাখবেন। চিনি অচুবের হিসেবেও মনে রাখবেন, এমনিতেও মনে রাখবেন। আর এই জিনিসটার মধ্যে পুরো অংশটা, পুরো কবিতার থিমটা চলে আসে। এখন সিম্বলিজম, এটা কিন্তু সিম্বলিক কবিতা, কারণ যেহেতু রিলিজিয়াস অ্যালিশন আছে। তো দ্য গার্ডের মধ্যে কি আছে, ইটস ফিলোসফি রিপ্রেজেন্টিং এ সাইনিক্যাল নেচার অফ হিস্টোরিক্যাল অ্যান্ড স্পাইরালিং আউট অ্যান্ড সিভিলাইজেশন। যে কোনো সিভিলাইজেশনে আমরা সিন্ধু হরপ্পা এই সভ্যতাগুলোর মধ্যে যে যখন দেখি এগুলো একসময় তৈরি হয়ে যাচ্ছে, তারপরে একসময় মোরাল ডিগ্রেডেশন বা সবকিছু মিলে ধ্বংস হয়ে যাচ্ছে। সো এটাই কিন্তু গায়ের মাধ্যমে এইটাই সিম্বলাইজ করা হচ্ছে। আর ফেলকন এবং ফেলকনার মাধ্যমে, যেটা বারবার বলছি, সিম্বল অফ অর্ডার, কন্ট্রোল এবং রিলেশনশিপ অফ হিউম্যানিটি, গাইডলাইনিং প্রিন্সিপাল, যেটা হচ্ছে ফেলকনার করতে চাচ্ছে কিন্তু এটা হচ্ছে না। আর ব্যাথেলহ্যাম আসলে আব্রাহামিক যে কোনো ধর্মের মধ্যে ব্যাথেলহ্যামের অংশটা চলে আসবে যদি এই রিলিজিয়াস রিবার্থের কথাটা আসে। তো এটা মূলত বার্থ অফ ক্রাইস্ট এবং বিগিনিং অফ খ্রিস্টিয়ান এরাকে বোঝায়। স্ফিংস বা রাফ বিস্ট একে ওয়ার্ল্ড স্পিরিটকে বোঝাচ্ছে। এখন অ্যালিশনের প্রচুর ব্যবহার হচ্ছে, কারণ খ্রিস্টান বিলিভ নিয়ে কথা হয়েছে। স্পিরিচুয়াল মুন্ডি মূলত একটা ওয়ার্ল্ড স্পিরিটের বিস নিয়ে কথা বলা হয়েছে। অলরেডি কোটেশন নিয়ে কথা বলেছি, কিন্তু এই কোটেশনটা তখন বলি নাই, এই জন্য এটা আবার দিয়েছি। থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। তো যদি আসে একটা যদি কোটেশন আসে তাহলে আমার মনে হয় এটা আসা উচিত। বাকিগুলো একটু দেখে যাবেন, একটু এমসিকিউতে চলে যাই। What animal is used in the opening lines to symbolize the loss of control and order? Falcon, falconer. Falcon আপনি পেয়ে গেছেন। What concept is said to be loosed upon the world? Anarchy. All things apart, তারপরে ওই পরের লাইনে, According to the poem, what happens to the ceremony of innocence? It is drowned. এটা একটা ব্লিক, তাহলে ইনোসেন্স তো থাকবে না, হয় শাটার্ড হবে, না হলে ড্রন্ট হবে। যদি আপনি কবিতা নাও পড়েন তাহলে অটোমেটিকলি কানেক্ট করতে পারবেন। How does the poem describe the best people in times of chaos? They lack all conviction. বাকিগুলো দেখেন, they are full of passionate intensity, they fight bravely, they restore order. এখন কবিতা তো হচ্ছে ব্লিক, কবিতা হতাশার, তাহলে বাকি পজিটিভ অংশগুলো আসবে না, অটোমেটিক আপনি ওখানে বাদ দিয়ে দিতে পারেন। What is the source from which the vast image troubles the speaker's sight? Spiritus mundi. The shape with lion body and the head of man is an allusion to what mythological creature? Sphinx. মিশরের যে স্ফিংস দেখি, কিংবা আমরা যে অডিপাস রেক্সের যে বর্ণনাটা পাই স্ফিংসের, এরকম অনেক বর্ণনায় আপনারা পাবেন। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এরকম ছোট ছোট অ্যালিউশনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। হাউ ইজ দ্য গেজ অফ দ্য রাফ বিচ ডিসক্রাইব? ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। How many centuries of stony steep are mentioned before the new revelation? 20. এখন এই অনেকগুলো কিন্তু সংখ্যা আপনাদের মনে চলে আসবে, যেমন দেখেন লেক আইল অফ ইনস্পিরিতে 9 বিন, তারপর গ্যালিভার্স ট্রাভেলেতে 6 ইঞ্চিস ম্যান, তারপর আবার হচ্ছে 60 to 70 ফিট টল। তো এই ধরনের সংখ্যাগুলো কিন্তু একটু ঝামেলা তৈরি করতে পারবে, কারণ অনেকগুলো ইনফরমেশন তো যদি লেখে লেখে না রাখেন বা লেকচার শিটের পাশে নোট করে না রাখেন, শেষে কিন্তু একটু ক্যাওস তৈরি হবে। আর আপনার একটা প্রশ্নের মার্কস চলে যাওয়া মানে আরেকজনকে সুবিধা দেওয়া, কারণ এখানে খুব রাফলি সত্য কথা, যারা ওই সময় টেক্সটগুলো অন্তত পড়েছেন তারা কিন্তু অনেক বেশি এগিয়ে আছেন। আপনাকে ওখান থেকে ফাইট করতে হবে। যারা ভুলে গেছেন বা একটু কম পড়েছেন তাহলে ওখানে কিন্তু একটু ধরা খেতে হবে। সো এই জায়গার ব্যাকআপের একটাই অংশ এইরকম ছোট ছোট যে ইনফরমেশন অংশগুলো খুঁজে খুঁজে বের করে মার্কস করে রাখা। Or is the rough beast said to be slouching toward to be born? Bethlehem. What is the overall mood conveyed by the poem? Ominous and apocalyptic. এক কথা। এবার আসা যাক স্টার 1916। স্টার 1916 কিন্তু ন্যাশনাল মুভমেন্টের, এবং এই সিকোয়েন্সে কিন্তু এর আগে আমরা আরেকটা কবিতা পড়েছি, এবং সেখানে ইয়ার্সের যে অ্যাটিটিউড সেটাকে কিন্তু তিনি আবার এই কবিতা স্টার 1916-এ রিফাইন করেছেন। যে তখন আমিও প্রশ্ন করেছিলাম যে এই মানুষগুলো যারা মারা গেছে তারা কি, বা এই যে আয়ারল্যান্ড এখন যে কাজটা করছে এটা ঠিক কিনা। উনি কিন্তু মূলত ব্লাড শেডিং রিভলিউশন চাননি, কিন্তু যখন পরবর্তীতে এই মানুষগুলোর আত্মত্যাগ বা শহীদ হয়ে যাওয়া তাকে প্রচণ্ডভাবে চ্যারিশ করেছে। সো এই যে ন্যাশনাল মুভমেন্টের জন্য যে মানুষগুলো, যে বীর যোদ্ধারা বলা যায়, সাধারণ মানুষগুলো থেকে একদম অমরত্ব দান করেছেন, তাদের বন্দনায় কিন্তু স্টার 1916। It's a commemorative poem reflecting on the Star Rising, an armed rebellion in Dublin by Irish nationalists against British rule.
The speaker begins by describing his causal, almost dismissive interactions with the rebels before the event, viewing them as ordinary people engaged in a casual comedy. However, the poem chronicles a dramatic shift in the perspective following the rebellion and execution of its leader. এখানে কবিতা মূলত আয়ারল্যান্ডের ন্যাশনাল যে মুভমেন্ট সেটার উপরে, এবং উনি বলছেন যে প্রাথমিকভাবে যে মানুষগুলো তারা খুব সাধারণ মানুষ ছিল, এদের নিয়ে আমাদের বেশি ভাবতে হয়নি, কিন্তু এই মানুষগুলোর আত্মত্যাগ এখন তাদের স্মরণীয় করে ফেলেছে। Yeats expressed a profound ambivalence, balancing his past political disagreement with the rebels' ideals against a newfound and somber admiration for their dedication and sacrifice. The repetition of refrain, "A terrible beauty is born." এইখানে কিন্তু terrible beauty is born হচ্ছে সবথেকে রিপিটেটিভ এবং সবথেকে সুন্দর লাইন। It encapsulates the central conflict, acknowledging the tragedy and violence of the uprising while recognizing the heroic transformation. প্রথম কবিতায় কিন্তু বা আগের কবিতায় ওনার যে পলিটিক্যাল মুভমেন্ট ছিল বা ফিলসফি ছিল যে এই ব্লাডশেড, এই ভায়োলেন্স উনি বিশ্বাস করতেন না, পছন্দ করতেন না, বারবার প্রশ্ন করেছেন যে এই যে আইডিয়ালিস্টিক আয়ারল্যান্ড ধ্বংস হয়ে গেছে, এখন কি তোমরা খুশি? এমনকি তিনি যে ভদ্রমহিলার প্রেমে পড়েছিলেন মডগন, তাকেও কিন্তু তিনি বারবার বলেছেন যে নো সেকেন্ড ট্রয়, তুমি কি এখন ট্রয়ের মতো, তোমার যে স্পিরিট, তুমি কি এখন ট্রয়ের মতো একটা ট্রয় ধ্বংস করে দিবে? কিন্তু এবার কিন্তু উনি ওনার পুরো পয়েন্ট অফ ভিউ, এগুলো আসলে সিকোয়েন্সের কবিতা, তো আগের কবিতাগুলো সম্পর্কে মাথায় নিয়ে রাখলে এটা বুঝতে আরো সুবিধা হয়। তো এখানে কিন্তু তিনি এই আইডিয়াটা রিফর্ম করেছেন যে এখন এই সময় এই জিনিসগুলো দরকার ছিল, এবং তারা যারা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। মানে ইয়েটসের পলিটিক্যাল এবং ন্যাশনালিস্ট ফিলসফির একটা ট্রান্সফরমেশন কিন্তু এই কবিতার মধ্যে চলে আসে, এবং সেই সাথে তারা সাধারণ মানুষ থেকে, যে মানুষগুলো আত্মত্যাগ করেছে, সাধারণ মানুষ থেকে কিভাবে ট্র্যাজিক এবং হিরোইক হয়ে গেছে, এই ট্রান্সফরমেশন এই স্টার 1916 মধ্যে চলে আসে। টোন কিন্তু ভীষণ কমপ্লেক্স, কারণ এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, এজন্য টোনও খুব কমপ্লেক্স। প্রথমে কি এটা প্রথমে হয়েছিল ক্যাজুয়াল, অলমোস্ট মকিং ইনডিফারেন্স, কারণ ইয়েটসের অ্যাটিটিউড ওরকম ছিল, এই জন্য উনি শুরু করেছেন ওভাবে। আর শেষটা হয়ে গেছে কি ড্রামাটিক্যালি টু এ টোন অফ অ, সরো অ্যান্ড ডিপ কন্টেম্পলেশন অফ দ্য স্পিকার গ্র্যাপল উইথ দ্য সিগনিফিকেন্স অফ দ্যার স্যাক্রিফাইস। কারণ প্রথম দিকে উনি যেটা ছিল, এটা কি যেটা করছো তোমরা সাধারণ মানুষ, তোমাদের সাথে সাধারণ মানুষের সাথে দেখেছি, কথা বলেছি, আজকে পর্যন্ত তুমি সাধারণ মানুষ ছিলে। যে কোনো ট্রান্সফরমেশনে যে হয়, যাকে পাশের বাড়িতে চিনতাম আজকে হঠাৎ করে তার চেঞ্জ হয়ে যাওয়ার পর তার সম্পর্কে যেটা মনে হয়। তো থিমগুলো কি, এই যেটা বললাম, ট্রান্সফরমেশন অ্যান্ড আইডেন্টিটি, সাধারণ মানুষ থেকে তারা এখন ন্যাশনাল হিরোতে হয়ে গেছে, যাদের নিয়ে কবিতা লেখা যায়, যাদের ইমর্টালিটি দান করা যায়। হিরোইজম অ্যান্ড স্যাক্রিফাইস, চেঞ্জ অ্যান্ড পারমানেন্স, সবকিছু চেঞ্জ হবে, এই অবদানটা কিন্তু পারমানেন্ট। দ্য প্রাইস অফ আইডিয়ালিজম, যার জন্য এত ব্লাডশেড এবং যার জন্য তারা অকাতরে সাধারণ মানুষগুলো জীবন দিয়ে দিতে পারলো। পার্সোনাল অ্যান্ড পাবলিক ওয়ার্ল্ড, এবং এখানে কিন্তু পার্সোনাল অ্যান্ড পাবলিক ওয়ার্ল্ডের মধ্যে যে ভদ্রমহিলাকে মডগনকে পছন্দ করতেন এবং তার তিনি ইয়েটসকে বিয়ে না করে যে ক্যাপ্টেনকে বিয়ে করেছেন, এবং তার ব্যাপারেও তিনি বলেছেন যে তোমার প্রতি পার্সোনাল আমার ফিলিংস যাই থাকুক, তুমি যে ন্যাশনালিস্ট মুভমেন্টে যে অবদানটা রেখেছো সেটাকে অবশ্যই শ্রদ্ধা করতে হয়। যে পার্সোনাল আর পলিটিক্যাল ওয়ার্ল্ড বা আউটার ওয়ার্ল্ডের যে পার্থক্য সেটা কিন্তু কবি দেখিয়ে দিয়েছেন। সেটিং প্রাইমারিলি ডাবলিনে, কারণ ডাবলিন এর ইস্টার 1916 মুভমেন্ট নিয়ে কথা হয়েছে। আর মুড কি, মুড হচ্ছে টোনের মতোই, প্রথমে ছিল একটু লাইট মুড, শেষে আস্তে আস্তে যেহেতু স্প্রিং কবিতা, ডিসপায়ার ছিল, দুঃখ ছিল, মেলাঙ্কলিক ছিল, আস্তে আস্তে মুডটাও চেঞ্জ হয়ে গেছে। স্পিকার কিন্তু থটফুল একটা ইন্ডিভিজুয়াল, হেভিলি আইডেন্টিফাইড উইথ ইটস, কারণ ইটস নিজেই বলছেন, তো আমাদের এটা জানার দরকার নেই, আমরা শুধু এটা যে থটফুল ফিলোসফিক একজন ইন্ডিভিজুয়াল। রাইম স্কিম খুব রেগুলার, এ ধরনের কবিতা যেগুলো একটু লফটি আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করে লিখতে হয় সেগুলো রাইম স্কিম অটোমেটিকলি আপনি রিকানেক্ট করতে পারবেন, যেগুলো খুব রেগুলার রাইম স্কিম হয়। যেমন এখানে কি এ বি এ বি, চার লাইনের একটা কাপলেট, এ বি একদম কনস্ট্যান্ট রাইম স্কিম। মিটার হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার আর আয়াম্বিক ট্রাইমিটার। প্রথম দিকে একটু ম্যাডনেস নিয়ে একটু মজা করে লিখেছেন, একটু বড় করে লিখেছেন, শেষের দিকে আর একটু লফটি হয়ে গেছে। তো এখানে কিছু অক্সিমরন দেখুন, এ টেরিবল বিউটি ইজ বর্ন। অক্সিমরন তো আমরা জানি দুটো বিপরীত আইডিয়া আসে, টেরিবল কিন্তু বিউটি। সিম্বলিজম অনেক বেশি আছে, দ্য স্টোন রিপ্রেজেন্ট দ্য আনচেঞ্জিং পারপাস, দ্য লিভিং স্ট্রিম। আর সিম্বলের কথাগুলো কেন আসছে আমরা কিন্তু জানি যে মিস্টিসিজম বা মিথোলজি নিয়ে ইয়েটস অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন।
আর আয়রনি এখানে অনেক আছে, যেমন অ্যালিউশন আছে সরাসরি স্টার রাইজিং এর, যেমন ম্যাকডোনাল্ড, ম্যাকব্রাইট, ক্যানলি, পিয়ার্স, এদের সরাসরি আয়রনি আছে। আবার অনেকগুলো মানে আয়রনি এখানে আছে যে যাকে ভালোবাসতেন যে রমণীকে, তার তার যে পার্সুটার তার ব্যাপারেও একটু আয়রনি করে বলছেন যে ঠিক আছে, এর আগের কবিতায় যেটা ছিল যে তুমি এই জিনিসটা করছো, কিন্তু এখন তার প্রতি শ্রদ্ধা, সব সব মিলিয়ে। তো যাই হোক, ইম্পর্টেন্ট কিছু কোট, সেটার মধ্যে এই লাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট। অল চেঞ্জ আটারলি আ টেরিবল বিউটি ইজ বর্ন। কবিতার সেন্ট্রাল রিফ্রেন, কবিতার অক্সিমরন, সবকিছু। Polite meaningless words describe the speaker's superficial interaction with the rebels before the second. Polite meaningless word, আগে এদের কথাবার্তা খুব সিম্পল ছিল। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, আমাদের আরো অনেকগুলো অংশ আছে। দ্য পয়েমস রিফ্রেন এ টেরিবল বিউটি ইজ বর্ন ইজ এ লিটারারি এক্সাম্পল অফ অক্সিমরন। বললাম এখান থেকে প্রশ্ন আসার সুযোগ আছে। বিফোর দ্য আপরাইজিং হাউ ডিড দ্য স্পিকার জেনারেলি ভিউ দ্য পিপল ইনভলভড উইথ ক্যাজুয়াল ইনডিফারেন্স অ্যান্ড মোকারি, যেটা প্রথমে আমরা অলরেডি থিমেটিক আলোচনা করে ফেলেছি বা টোনে আলোচনা করেছি। দ্য সিম্বল অফ দ্য স্টোন ইন দ্য পয়েম রিপ্রেজেন্ট হেভি বার্ডেন অফ ব্রিটিশ রুল। আয়ারল্যান্ডের কিন্তু পুরোপুরি স্বাধীনতা আসেনি, কিন্তু ব্রিটিশদের কাছ থেকে অনেকটাই মানে কি বলবো, স্বায়ত্তশাসন অনেকটাই তারা নিতে পেরেছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইয়ার্স ইনক্লুডিং হিজ পার্সোনাল রাইভাল জন ম্যাকব্রাইট ইন দ্য ট্রিবিউট? হি শো দ্যাট ইভেন পিপল হি ডিসলাইক আর ট্রান্সফর্ম বাই স্যাক্রিফাইস। এখানে একটু আয়রনি, যে অপছন্দ করতাম কিন্তু শেষ পর্যন্ত শ্রদ্ধা করে গেছেন। হোয়াট ইভেন্ট ইজ দ্য পোয়েম স্টার 1916 সেন্টার্ড অ্যারাউন্ড দ্য গ্রেট ফেমিন? গ্রেট ফেমিনের পরে এখানেও আসলে ভুল, সরি এখানেও আসলে ভুল হয়ে গেছে। দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হবে। আসলে অনেকগুলো টাইপ করতে গেলে একটু মিস্টেক হয়ে যায়, আই এম সরি, একটু খেয়াল করবেন। The speaker questions whether the rebels' actions might have been result of excess of love than did what to them bewildered them. তাদের প্রতি একদম মুগ্ধ হয়ে গেছে। The poem's structure with its varying stanza line 16 to 24 is a deliberate choice related to what? The historical date of rebellion. The overall tone মর্নফুল এলিজিয়াক, কারণ এখানে কিন্তু যারা মারা গেছেন তাদের নিয়ে কথা হচ্ছে, তাহলে অটোমেটিক মর্ন আসবে, আর এলিজি মৃত মানুষকে নিয়ে আসে। দ্য লাইন্স আই হ্যাভ পাসড উইথ নট অফ দ্য হেড অর পোলাইট মিনিংলেস ওয়ার্ড, এটা হচ্ছে সুপারফিশিয়ালিটি বোঝায়, কারণ এই মানুষগুলোর সাথে সুপারফিশিয়াল সম্পর্ক ছিল, মানুষগুলো ইম্পর্টেন্স ছিল না। দ্য ইমেজ অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড কনস্ট্যান্টলি ইন ফ্লাক্স ইজ কন্ট্রাস্টেড উইথ হোয়াট ইন দ্য পোয়েম দ্য আনমুভিং স্টোন অফ দ্য রিবেলস হার্ট। ন্যাচারাল ওয়ার্ল্ড মিন করতেছে আয়ারল্যান্ডকে, আয়ারল্যান্ডের সুন্দর প্রকৃতি, আর স্টোনকে ইংল্যান্ড, যেটা প্রায় চাপিয়ে দিত। এবার আসা যাক পরের কবিতা, সেইলিং টু বাইজেন্টিয়াম। সেইলিং টু বাইজেন্টিয়াম এবং আরেকটা কবিতা আমরা শেষে পড়বো। মানে এজিং নিয়ে কিন্তু পরবর্তীতে ইয়ার্স অনেক বেশি কন্টেম্পলেট করেছেন। তার মনে হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডে যখন আমার এজ হচ্ছে, আশেপাশে সবাই সেন্সুয়াস প্লেজারে রয়ে গেছে, আমার বয়স হচ্ছে আমি একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের মতো কুচকে যাচ্ছি, আমার এই ওয়ার্ল্ডে কোনো ইম্পর্টেন্স নেই, আমার যে ফিজিক্যাল স্ট্রেচারের বাইরে আমার যে ইন্টেলেকচুয়ালিটি সম্মান দেওয়া হচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে কি হয়, মানুষ কল্পনার জগতে আশ্রয় নেয়, এবং বাইজেন্টিয়াম হচ্ছে সেই জায়গা যেখানে ইয়ার্স আশ্রয় নিয়েছেন। মানে রোমান্টিক একটা কবিতা, কিন্তু প্রাইমারি মানে ওনার যে প্রথম দিকের কবিতার রোমান্টিসিজম আর এই রোমান্টিসিজম আলাদা। এখানে কিন্তু উনি যাচ্ছেন বাইজেন্টিয়ামে গিয়ে ঈশ্বরের কাছে না, ঈশ্বরের দূতের কাছে যাচ্ছেন, যে আমাকে নতুন করে তৈরি করতে হলে আমার কোনো ফিজিক্যাল বডি দিও না, আমাকে আর্টের মাধ্যমে ইমর্টাল করে দাও, আমাকে এমনভাবে তৈরি করো, আমাকে নলেজ রাখো, আমার বডি রেখো না। সো এইটাই কিন্তু রোমান্টিসিজমের যে আপলিফটিংটা বলা যেতে পারে, যে শেষেরগুলো অনেক ফিলোসফিক কবিতা হয়ে গিয়েছিল, অনেক কন্টেম্পলেটিং হয়ে গেছিলো, এবং শেষের দিকে কিন্তু দ্য টাওয়ারের মধ্যেও দেখবো যে ইয়ার্সের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি, নলেজ এবং সেই সাথে এজিং নিয়ে অনেক বেশি লফটি ফিলোসফিক কবিতা কিন্তু উনি লিখেছেন। প্রথম দিকে এটা একটা দুঃখ ছিল এজিং নিয়ে, শেষের দিকে এটা একটা পজিটিভ টোন দিয়ে শেষ হয়েছে। In sailing to Byzantium, an aging speaker expresses frustration with his decaying physical body and his mortal dress. বয়স হচ্ছে, মরে যাব, শরীর ক্ষয়ে যাচ্ছে, এই দুঃখ দিয়ে শুরু। The speaker describes the world he is living as a country that glorifies youth, procreation and fleeting sensual music, feeling like a paltry thing and a tattered coat upon a stick. এটা একটু খেয়াল করবেন, ট্যাটার্ড কোড, এটা সরাসরি একটা সিমিলি। যে কি মনে হচ্ছে যে এখানে সবাই সেন্সুয়াল ইমেজারিতে প্লেজারে ডুবে আছে, আর এখানে আমি এমন একটা মানুষ যে আমি আসলে ইনসিগনিফিকেন্ট, আমার ফিজিক্যাল বডি এমনই হয়ে গেছে যে আমি মনে হচ্ছে কাপড়ের মতো ঝুলছে।
এখন উনি কি করবেন, ফলাফল স্বরূপ উনি চিন্তা করছেন যে আমার এখন মেটাফরিক্যালি একটা জার্নি করতে হবে। এটা সেন্টার মেটাফোরটাই কিন্তু হচ্ছে জার্নি টু হলি সিটি অফ বাইজেন্টিয়াম। আর বাইজেন্টিয়ামে চলে যাব কেন, কারণ ওখানে যখন আমি যাব আমি শরীর ধরে যাব না, বরঞ্চ আমি কি জানতে চাচ্ছি যে আমাকে এমন একটা তৈরি করো, আমাকে তৈরি করো সিটির গোল্ড মোজাইকে তৈরি করে দাও, আমি একটা গোল্ডের আর্ট ক্রাফট হিসেবে ইমর্টালিটি রাখতে চাই, আমি আর মানুষ হতে চাই না, কারণ আমার একটু আপলিফটিং হয়েছে, আমি এখন মোরালি বুঝি নলেজ কতটা ইম্পর্টেন্ট। His ultimate goal is to be reborn as an immortal work of art, especially a golden bird of a golden bough, which would sing timeless songs of the Byzantium court about what is past or passing or come. দুঃখ দিয়ে শুরু হয়েছে, বয়স হয়ে গেছে, সবাই মিলে শরীরবৃত্তীয় প্রেম টেম সবকিছু করছে, শরীর নিয়ে চর্চা করছে, তারুণ্য দেখাচ্ছে, লাবণ্য দেখাচ্ছে, আমার কিছু নেই, আমি এখন হ্যাঙ্গারের মধ্যে কাপড়ের মতো ঝুলছি, এখন আমি কি করবো, আমি এখানেই থাকবো না, তোরা এখানে যা খুশি কর, আমি এখানে থাকবো না, আমি কই যাবো, আমি বাইজেন্টিয়ামে চলে যাব, সেখানে কি হবে, সেখানে জ্ঞানের সাধনা হয়, সেখানে গিয়ে মানুষ আর হব না, অনেক হয়েছে, আর মানুষ হওয়া চলবে না, তাহলে কি হবো, ইমর্টাল হয়ে যাব। ইমর্টাল হব কিভাবে, আমি সোনার গাছে সোনার পাখি হয়ে বাইজেন্টিয়ামের গান গেয়ে যাব। কবির মধ্যে পাখি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ কবিরা কথা বলতে চায়, গান মানুষ শোনে, এবং কবিতাই তো ছন্দে ছন্দে গান হয়ে যায়, অটোমেটিক বুঝতে পারবেন সে কি চাইতে পারে। দুঃখ দিয়ে শুরু, মেলাঙ্কলি দিয়ে শুরু, সবার শেষে একটু আনন্দ দিয়ে শেষ। তাহলে টোন কি, স্পিরিচুয়াল ইয়ার্নিং অ্যান্ড মেলাঙ্কলিক ডিপ্রেশন বাট অলসো ট্রায়াম্ফেন্ট অ্যাম্বিশন, শেষটা হয়েছে দুঃখ নিয়ে, হাহাকার নিয়ে, শেষটা হয়েছে আনন্দে নিয়ে। থিম কি, অলরেডি বলছি, ওল্ড এজ অ্যান্ড মর্টালিটি, মৃত্যুর সময় একটু বয়স হলে আসলে আমরা যারা একটু বয়স্ক হয়েছে আমরা আসলে মূলত এই কথাগুলো চিন্তা করি, যতদিন তারুণ্য থাকে মানুষ এগুলো চিন্তা করে না। আর্ট অ্যান্ড ইমর্টালিটি, হিউম্যান বডি ইজ মর্টাল, আর্ট হ্যাজ ইমর্টালিটি, দ্যাটস ওয়াই হি ওয়ান্টস টু বি immortal through art. Spirituality and transcendence, বাইজেন্টিয়ামের সাথে অটোমেটিক রিকানেক্ট করছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, রিবার্থ অ্যান্ড ট্রান্সফরমেশন, রিবার্থ হতে চাচ্ছেন কিন্তু ট্রান্সফর্ম হতে চাচ্ছেন কিভাবে, এই যে আর্টের মাধ্যমে, ইমর্টালিটি এবং রিবার্থের জার্নিটা কিন্তু স্পিরিচুয়াল এবং ট্রান্সেন্ডেন্সের সাথে মিলে যাচ্ছে। এবং ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল বডির পার্থক্য কি, মর্টাল বডির ক্ষয় আছে, লয় আছে, কিন্তু আর্টের বা স্পিরিচুয়ালিটির ক্ষয় বা লয় নেই। এখানে আর্ট স্পিরিচুয়ালিটিও বোঝাচ্ছে, আবার নলেজও বোঝাচ্ছে। সো এটা কিন্তু এক ধরনের স্বপ্নময় জার্নি, কিন্তু এই জার্নিটা রোমান্টিক না, বরঞ্চ এটা খুব ফিলোসফিক। তো সেটিংটা তিনটা সেটিং, কিন্তু একটা হচ্ছে নেচারাল, আরেকটা হচ্ছে ইমাজিনেটিভ, আর থার্ডের অংশটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কবির মনের ভেতরে। প্রথমে এই ওয়ার্ল্ডে ছিল, এরপরে বাইজেন্টিয়ামে চলে গেছে, এখন নিজের মনে মনে চিন্তা করছেন যে কি হব, কি হয়ে সবার কাছে আমার এই কথাগুলো জানাবো। মোড কি, মোড ওই তিনটার মধ্যে শিফট হয়ে যাবে। প্রথমে ডিজেকশন, উইস্টফুল, মেলাঙ্কলি, শব্দগুলো তো মনে রাখবেন, এবং সবার শেষে কি, একদম এই যে এখান থেকে চলেই যাব, ইউথ থেকে চলে যাব, ফিজিক্যাল এখান থেকে চলে যাব, মিলাতে পারবেন আপনারা। আমরা যখন বয়স হয় তখন বয়স্ক মানুষ পার্কের মধ্যে পছন্দ করে না কাপড়রা বসে থাকুক, বরঞ্চ লাইব্রেরিতে আপনি বললে ওনারা বেশি খুশি হবেন। স্পিকার কি, স্পিকার একজন এজড ম্যান, কারণ উনি অলরেডি কিন্তু বলছে ফিজিক্যাল বডি ডিকে হয়ে গেছে। রাইম স্কিম, যথারীতি স্ট্রাকচার, 8 লাইন স্টেঞ্জা নোন এজ অক্টাভার রাইম, এটা একটু মনে রাখবেন, এ বি এ বি এ বি, শেষের দিকে একটা সিসি, কারণ শেষের দিকে কিন্তু ওনার টোনটাই চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি কনসিস্টেন্ট একটা রাইম স্কিম। মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা। ফিগার অফ স্পিচের মধ্যে সেন্টার যে ফিগার অফ স্পিচ বা ম্যাটাফোর, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেলিং টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামেই চলে যাবো, আর থাকবোই না এই পৃথিবীতে। তো বাকি কবিতাগুলো ফিগার অফ স্পিচ আপনারা জানেন, বেশি করার আসলে সুযোগ নাই, সরি, সরাসরি এমসিকিউতে চলে যায়, এমসিকিউগুলোর মধ্যে আপনারা বুঝতে পারবেন। আর কোটেশনগুলো অ্যানালাইসিস এই জন্য করছি না, কারণ আপনার লেকচার শিটে কোটেশনগুলো কি বলছে সেটা লেখাই আছে, পড়লে আপনি পারবেন। In the first stanza, this dying generation refers to the young and all living things. ডাইং জেনারেশন, যতগুলো মানুষ ইয়াং, এবং সবই তো মারাই যাবে। দ্য সেন্সুয়াল মিউজিক ইন দ্য ফার্স্ট স্টেঞ্জা রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড টেম্পটেশনস অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। সেন্সুয়ালের সাথে অলরেডি আপনি ফিজিক্যাল মিলাতে পারবেন, কারণ এখানে ওয়ার্ল্ড দুটো, একটা ফিজিক্যাল আর একটা ইমাজিনেটিভ। হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ এজিং বডি টু দ্য সেকেন্ড স্টেঞ্জা, এ ট্যাটার্ড কোট আপন আ স্টিক। চমৎকার একটা মানে কি বলবো, সিমিলে না, যে আমি একটা হ্যাঙ্গারের মধ্যে কাপড়ের মধ্যে ঝুলছি। The sages standing in God's holy fire are an illusion to figures in gold mosaic. The speaker's journey to Byzantium is best described as a metaphorical spiritual quest. এখানে বাইজেন্টিয়ামে যাচ্ছে স্পিরিচুয়াল একটা কোয়েস্টের জন্য, কারণ সেখানে মানুষ থাকতে চাচ্ছে না। The artifice of eternity refers to creation of immortal art.
What is the speaker's ultimate desire for his post-mortem existence? To be reborn as an immortal work of art. শেষটা কিন্তু আমরা দেখেছি যে উনি আলটিমেট ডিজায়ার কি ছিল, একটা গোল্ডেন বার্ড হয়ে যাব। দ্য ফ্রেজ সিঙ্গিং মাস্টার্স অফ মাই সোল রেফার্স টু দ্য সেজেস হু ক্যান টিচ দ্য সোল অফ সিং ইটার্নিটি। What is the central contrast explored in the poem The Natural World and the World of Art? Natural world এ ডিকে আছে, আর্ট অফ ওয়ার্ল্ডে ইমর্টালিটি আছে। দ্য গোল্ডেন বার্ড সিং ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্য ন্যাচারাল বার্ড সং বিকজ ইট সিংস হোয়াট ইজ পাস্ট অর পাসিং অর টু কাম, মানে ও সবকিছুই বলে যেতে পারবে যেটা হতে পারবে না। এখন মূলত এই চারটা কবিতা থেকে আপনাদের প্রশ্ন আসার সুযোগ বেশি, কারণ অনার্স লেভেলের প্রশ্নগুলো বাকিগুলোর সাথে মিলছে। তাহলে বাকি এই কবিতাগুলো দিয়েছে কেন, আপনারা যাতে অন্তত একটু পড়ে যান, পড়ে গেলে মূল অংশগুলো যদি আপনাদের থাকে তাহলে থিমেটিক প্রশ্ন আসলে এটা মিস হওয়ার চান্স নেই। আর এটা মাস্টার্সের সিলেবাসে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু সিলেবাসে কভার করছে, এই জন্য সিলেকশনের মধ্যে স্পেসিফিক না থাকলেও আমার মনে হচ্ছে কিছু ইনফরমেশন আপনাদের অ্যাড দিই। হ্যাঁ, অনেকগুলো কবিতা একসাথে হলে বুঝতে সমস্যা হয়, কিন্তু কি করবেন বলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার সিলেবাসই বড়। নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড ট্রয় অলরেডি সেকেন্ড ট্রয় দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা ক্লাসিক্যাল এলিউশন, এবং ক্লাসিক্যাল এলিউশনটা থিমেটিক কাজ করবে মূলত হচ্ছে মডগণের প্রতি। ওই সময় আরিশ মুভমেন্ট আর একজন নেত্রী, খুব ভায়োলেন্ট একজন নেত্রী ছিলেন, অভিনেত্রী ছিলেন, সুন্দরী ছিলেন, এবং ইয়েটসকে পছন্দ করেননি বলতে ওনাকে অ্যাকসেপ্ট করেননি, কিন্তু সমর্থক ছিলেন, বন্ধু ছিলেন। সো ওনাকে মডগনকেই মূলত ওর প্রতি যে আনরিক্রুটেড লাভ সেটাকে উনি এখানে অ্যাড্রেস করেছেন, যে তুমি কি তোমার যে চরিত্র, তোমার যে সিম্পলিসিটি অনেকটা বাউয়ের মতো, মনে হচ্ছে যে তীর ধনুকের মতো। এখন তীর ধনুকের মতো সিম্পলিসিটি কিন্তু পজিটিভ না, বরঞ্চ নেগেটিভ। তো মনে হচ্ছে তোমার যে ক্যারেক্টারিস্টিক্স, তুমি একটা কিছু ধ্বংস করে দিবা, এবং তোমার সৌন্দর্য সবকিছু মিলে সেটা হচ্ছে ট্রয়ের মতো হয়ে যাচ্ছে। এই জন্য তিনি এখানে বলছেন নো সেকেন্ড ট্রয়, যে তোমার যে ইগনোরেন্ট মানুষ যারা আছে তাদেরকে কেন তুমি এই জিনিসগুলো শেখাচ্ছ, কেন তুমি ভায়োলেন্ট ওয়েটা শেখাচ্ছ। এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস মিলাতে পারবেন, ইস্টার 1916 আগে ইয়েটসের পলিটিক্যাল ফিলোসফি কি ছিল এটা বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। হোয়েন ইউ আর ওল্ড, সেটাও যথারীতি মডগনকে উদ্দেশ্য করেই লেখা, যে আজকে তুমি আমার ভালোবাসা বুঝছো না, আজকে তোমার পাশে অনেক স্তাবক, যখন তোমার বয়স হবে, তোমার এই সৌন্দর্য রূপ লাবণ্য থাকবে না, তখন তুমি কন্টেম্পলেট করো যে এ ধরনের কিছু মানুষ যারা তোমাকে রিয়েল ভালোবেসেছিল। সো এটা কিন্তু এজিং থিমের উপরে লেখা, রিয়েলিটি ভার্সাস ফিজিক্যালিটি, এই জিনিসের ট্রু ইমোশনের উপর লেখা। প্রেয়ার ফর মাই ডটার খুব চমৎকার একটা কবিতা। এটা হচ্ছে প্রথম কথা, ওই সময় আয়ারল্যান্ডের পলিটিক্যাল টার্মোয়াল সিচুয়েশন, এরকম পার্সপেক্টিভে ন্যাচারাল ওয়ার্ল্ডে একটা ঝড়, সেখানে টাওয়ারের মধ্যে এক বাবা নিজের শিশু কন্যার প্রতি চিন্তা করছেন তার জন্য কি কি হতে পারে। এবং এখানে কিন্তু প্রেয়ারগুলো খুব চমৎকার, যে আমি চাই তোমার জন্য এত বেশি সৌন্দর্য না থাকুক, ইন্টেলেকচুয়াল প্রাইড না থাকুক, তুমি এমন একটি পরিবারে যাও যেখানে ট্র্যাডিশন আছে, এবং আমি চাই না তোমার জন্য ট্রয়ের মতো কোনো ধ্বংস হোক। সো মানে ঝড়ের মধ্যে, মেয়ের মধ্যে উনি চাচ্ছেন যে বাহিরের ঝড় এবং চারিত্রিক ঝড় থেকে মেয়েকে বাঁচানোর জন্য। একটু পড়ে যাবেন। সেপ্টেম্বর 1913 কিন্তু হচ্ছে ইস্টার 1916 আগের কবিতা বলা যেতে পারে, মানে একই পার্সপেক্টিভে লেখা। এখানে কিন্তু উনি ওনার ফ্রাস্ট্রেশনকে, এটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য কারণ ইস্টার 1916 সাথে এটা সরাসরি মিলে যায়, পলিটিক্যাল কবিতা তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এখানে মূলত আইরিশ মানুষগুলো যারা হচ্ছে একটা ভায়োলেন্ট মুভমেন্টের সাথে রিলেটেড ছিলেন তাদের উনি প্রশ্ন করেছিলাম। এটা কিন্তু 4টা রেথরিক্যাল কোশ্চেনের মাধ্যমে শেষ হয়েছে, তোমরা যে এগুলো করছো তোমরা কি এখন খুশি, আইডিয়ালিস্টিক আয়ারল্যান্ড ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা কি এখন খুশি, এত ব্লাডশেড এগুলো কি দরকার ছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে ইস্টার 1916 উনি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ এগুলো দরকার ছিল। দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কোল, এটাও কিন্তু 59টা সোয়ানকে লেখা, 19 বছরে ভিজিট করা, 19 বছর পরে ভিজিট করা, অনেকটা টিনটার্নেবের মতো, ওয়ার্ডসওয়ার্থের টিনটার্নেবের মতো 5 বছর পরে ভিজিট করে প্রকৃতিকে দেখা, কন্টেম্পলেট করা, নিজের এজিংটাকে বোঝা এবং ম্যাজরিটিটাকে বোঝা। দ্য টাওয়ার হচ্ছে যথারীতি সেলিং টু বাইজেন্টিয়ামের মতো এজিং নিয়ে লেখা। এজিং অংশটা এবং এজিং এর মধ্যে মানুষের ফিজিক্যাল নলেজ এবং ফিজিক্যাল থেকে মানুষের স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট সেটার উপরে লেখা। এই কবিতাগুলো ডিটেলস পড়াচ্ছি না, কারণ ডিটেলস পড়ালে আসলে আপনাদের জন্য ঝামেলাই হবে। মূলত যে 4টি কবিতা আমরা পড়েছিলাম ওই 4টি কবিতা আপনাদের জন্য প্রশ্নে আসার সুযোগ বেশি। আর ইম্পর্টেন্স যদি দেন আপনারা আসলে এই 12টি কবিতায় একটু যদি দেখেছেন তাহলে ভালো হবে, একটু ডিটেলস অ্যানালাইসিস করার জন্য প্রথম 4টি কবিতা। তাহলে আজকের পুরো অংশটিকে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা কি কি পাচ্ছি, দুজন মডার্ন কবিকে পাচ্ছি। দুজন মডার্ন কবির মডার্ন কবি যদিও, কিন্তু দুজন মডার্ন কবি লিখেছেন কিন্তু দুটো আলাদা পার্সপেক্টিভ থেকে।
একজন লিখেছেন ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে একদম পুরো ব্লিকনেস নিয়ে সোসাইটির, দেশের এবং মডার্ন মানুষের বৈশিষ্ট্য, মডার্নিজমের বৈশিষ্ট্য। আরেকজন লিখেছেন কিন্তু আয়ারল্যান্ডকে বেস করে মানুষের মধ্যে ওনার ব্যক্তিগত জার্নিগুলো, ফিলোসফিগুলো, ন্যাশনালিজমকে, এবং ওনার মধ্যে কিছু রোমান্টিক অংশগুলো ছিল, পরবর্তীতে কিছু ফিলোসফি অংশ ছিল। তো এই ছিল আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।